নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার ছোট একটা বোন। খুলনা শহরের অদূরে সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট অজপাড়াগাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারটাই ছিল আমাদের পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন প্রবাসী। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা মালয়েশিয়াতে থাকতো এবং ওখানে থেকে আমার বাবা যে পরিমাণ টাকা পাঠাইতো ওই টাকা দিয়ে আমরা খুব ভালোভাবেই চলতে পারতাম। কিন্তু এর মাঝে আমাদের একটা সমস্যা, আমি বলবো না, এটা ছিল আমার বাবার একটা মহৎ গুণ। আমাদের বাড়ির পাশেই আমার বাবার একটা এতিমখানা ছিল, অনেক বড় একটা এতিমখানা। ওখানে প্রায় 15 থেকে 20 জন বাচ্চার মতো পড়াশোনা করতো এবং এতিমখানাটা আমার বাবা একাই পরিচালনা করতো। শুনেছিলাম মালয়েশিয়া শহরে নাকি আমার বাবার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সে ব্যবসা থেকে বাবা যে টাকা পাইতো অনেক বেশি টাকায় বাবা উপার্জন করতো। তারই মাঝে মেজরিটি পার্সেন্ট, বেশিরভাগ টাকা আমার বাবা ওই এতিমখানায় দিয়ে দিত। এতিমখানাটাকে আমার বাবা অনেক বেশি পছন্দ করতো, কারণ আমি শুনেছিলাম ছোটোবেলায় নাকি আমার দাদাভাই খুব কম বয়সে মারা গেছে। আমার বাবার জন্ম হবার 8 থেকে 9 দিন পরে আমার দাদাভাই মারা যায়। এরপরে আমার দাদি খুব কষ্ট করে আমার বাবাকে লালন পালন করে বড় করে। জীবনের একটা সময় নাকি আমার বাবা এতিমখানায়ও বড় হয়েছে। এজন্য এতিমদের প্রতি আমার বাবার অন্যরকম অগাধ ভালোবাসা, যার জন্য আমার বাবা যে টাকা ইনকাম করতো তার মেজরিটি পার্সেন্ট টাকায় ওই এতিমখানায় দিয়ে দিত। এই জন্য আমাদের পরিবারটা মধ্যবিত্ত পরিবার বলতে হবে, কারণ আমাদের পরিবারটা অনেক বেশি যে আমরা অনেক টাকা পয়সা নষ্ট করতেছি, আমাদের ঘাড়ি বাড়ি আছে তেমন না, তবে অনেক যে খারাপ আছে তাও না। দিন আর রাতগুলো এভাবে পার হইতে হইতে আরেকটা সমস্যা আমাদের পরিবারে খুব বড় করেছিল। সেটা ছিল আমাদের এলাকার মানুষগুলো আমাকে সাপের ছেলে বলে ডাকতো। সাপের ছেলে কেন বলতো এটাও আমি আপনাদেরকে খুলে বলি। সেটা হচ্ছে আমার মাকে আমার জন্মের আগে, আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হওয়ার আগে নাকি আমার মায়ের সাথে আমার মায়ের পাশে পাশে নাকি একটা সাপ থাকতো। এটা আমি আমার বড় হবার পরে মানুষের মুখ থেকে শুনতে পাইতাম যে আমার নানু বাড়িতে যখন থাকতো তার পাশে নাকি একটা সাপ থাকতো। অনেক মানুষই দেখেছিল যে মায়ের পাশে ওই সাপটা বসে আছে। সাপ যদি মায়ের সাথে থাকবে তাহলে আমি কেন সাপের সন্তান হবো, কারণ আমার মায়ের তো বিয়ে হয়েছে। এখানেও একটা ঘটনা লুকিয়ে আছে। সেটা হচ্ছে আমি আমার মায়ের পেটে যখন 6.5 মাস অবস্থায় নাকি আমার জন্ম হয়। এটা আসলে বিরল একটা ঘটনা। ওই সময় 6.5 মাস একটা বাচ্চা হওয়া, এটা আসলে কেউ বিশ্বাস করবে না। আমি নাকি এমনভাবেই দুনিয়াতে জন্মেছিলাম, আমাকে দেখার পরে নর্মালি কোনো মানুষ নাকি ভয় পেয়ে যাইতো। একেবারে ইঁদুরের বাচ্চার চেয়েও আরও ছোট নাকি আমি ছিলাম। 7 মাস 6 মাস এর বাচ্চাটা কেমন হতে পারে এটা হয়তো অনেকেই জানে। তো এরকম করে যখন আমি জন্মাই, আমাকে দেখার পরে সবাই বলতেছিল আমাদের এলাকার আমার মা নাকি আগে সাপের সাথে সহবাস করেছিল, সাপের সাথে সম্পর্ক করেছিল। আমি নাকি আমার ওই সাপেরই সন্তান, আমার বাবার সন্তান না। আরেকটা ব্যাপার খুবই অদ্ভুত, সেটা হচ্ছে আমার বাবার চেহারার সাথে আমার চেহারার কোনো মিল ছিল না। হয় না যে বাপ ছেলের চেহারার মাঝে মিল থাকে, বাবাকে দেখলে সন্তানকে চেনা যায় কিংবা সন্তানকে দেখলে বাবাকে চেনা যায়, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার বাবার চেহারার সাথে আমার তেমন কোনো মিল ছিল না। এই জন্যই মানুষ আরও বেশি করে চেপে বসে, আমাকে বলে আমি নাকি কোনোভাবে আমার বাবার সন্তান না। যাই হোক, দুঃখে কষ্টে আমার দিনগুলো সামনে থেকে অতিবাহিত হচ্ছিল, খুবই কষ্টে পাচ্ছিলাম। মানুষের মুখে মুখে একবার শুনি সাপের সন্তান, আবার এটা আবার ওটা, অনেক রকম কথাবার্তাগুলো আমার শোনা লাগতেছিল। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি মোটামুটি অনেকটা বড় হয়ে যাই, অনেক বড় হয়ে যাই। সেই মুহূর্তে আমার ছোটো বোনটা কিন্তু ছোট। আমার বাবা তখন মালয়েশিয়াতে হুডদুম ব্যবসা করতেছিল। ঠিক ওই মুহূর্তে বলতেই হবে যে আমাদের পরিবারটা হয়ে গেল খুলনার ওই গ্রামেরই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না, বাবা 2 হাত ভরে টাকা দিত। এতিমখানাও তখন অনেক জাঁকজমকভাবেই চলতেছিল। সময়গুলো এভাবে চলতে চলতে একদিন শুক্রবারে সকালবেলা আমার মা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন মা বসে, আমার মায়ের কাছে ওই সময় মোবাইল ফোন ছিল না। ওই সময় মোবাইল ফোন খুব রেয়ার ছিল, শুধুমাত্র দোকানে দোকানে মোবাইল ফোন থাকতো, বাসায় কোনো ফোন থাকতো না। ঠিক ওই মুহূর্তে আমি আমাদের ঘরের সামনে সাইকেলের বেলের শব্দ শুনতে পাই। যখন সাইকেলের বেলের শব্দ শুনতে পাই, আমার মা কিন্তু তখন নামাজ পড়তেছে। আমি যখন সাইকেলের বেলের শব্দ শুনতে পাই, আমি উঠে দরজাটা খুলে আমি দেখতে পাই যে কালাম ভাই আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, একটা মোবাইল ফোন হাতে নিয়ে খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারতেছিলাম যে এই সময় কালাম ভাই আসবে কোত্থেকে। ওনার মোবাইলের দোকান আছে। আমি মনে করছিলাম যে মনে হয় আমার বাবা কল করছে। আমি তখন বললাম যে কালাম ভাই, আমার বাবা কি কল করছে, মার সাথে কথা বলবে, মা তো নামাজ পড়তেছে। উনি তখন আমাকে বলে যে তোর দাদি কোথায়। আমি বললাম যে দাদি তো ঘুমাইতেছে। বলে তোর বোন। আমি বললাম যে আমার ছোটো বোনে ঘুমাইতেছে আর মা নামাজ পড়তেছে। উনি তখন আমাকে বলে যে তুই একটু বাইরে। আমি যখন বাইরে যাই, বাইরে যাওয়ার পর উনি আমাকে বলে যে তুই একটা কাজ কর, আমি তোকে একটা কথা বলি, একটু মনে করিস না, কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। আমি বললাম বলেন। উনি আমাকে বলে যে তোর বাবা নাকি হার্ট অ্যাটাক করে কয়েক ঘন্টা আগে মারা গেছে।
তোর বাবা যে রুমে থাকতো ওই রুমের লোকেরা হচ্ছে ফোন করছে, ফোন করে বললো যে তোর বাবা মারা গেছে। আমি নিউজটা শুনতে পারার পরে খুব অবাক হয়ে গেলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমি ভোর রাতে একটা স্বপ্ন দেখতেছিলাম। সকালে সূর্য ওঠার পরে এই স্বপ্নের কথা আমি মা আর আমার দাদিকে বলবো। আমি তখন বললাম, কালাম ভাই কী বলেন এটা? উনি বলে, হ্যাঁ ওরা ফোন করেছে, তোর বাবা মারা গেছে এবং তোর বাবার লাশ বাংলাদেশে পাঠানোর জন্য প্রসেসিং হচ্ছে, লাশ দেশে পাঠিয়ে দেবে, তো এই ব্যাপারটা তোর মাকে জানাই দিস। এটা বলে উনি একরকম কান্না করতে করতে আমাদের উঠান থেকে চলে যায়। আমি তখন চিন্তা করতেছি আমি এই কথা মাকে কেমন করে বলবো। আমার পক্ষে তো এই কথা মাকে বলা কোনো অবস্থায় সম্ভব নয়। মা এটা শুনলে তো পুরা মরে যাবে। আমি তখন ঘরে আসি। ঘরে আসার পরে দেখতে পাই মায়েরও নামাজ পড়া শেষ হয়েছে। মা তখন বলে, কিরে ইকবাল কি আসছিল ঘরে? আমি বললাম, কই না তো, কেউ না তো। মা বলে, কেউ না মানে সাইকেলে হর্ন দিয়েছিল, আমি সাইকেলে হর্নের শব্দ শুনলাম, তুই তো বাইরে গেলি, কথাও বললি, কে আসছিল? আমি তখন বললাম, আমার একটা বন্ধু। মা বলে, এই ফজরের সময় তোর বন্ধু আসলো থেকে, কে আসছে সত্য করে বলতে? আমি বললাম, না কেউ আসে নাই। এটা বলে আমি তখন ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকে আমি তখন ঘরে দরজা লাগিয়ে শুয়ে থাকি। আমি যে এটা বলবো মায়ের কাছে, বলার মতো কোনো রকমের সাহস আমার নাই। আমি এটা বললে আমি জানি আমার মা মরে যাবে, আমার মা জীবনেও সহ্য করতে পারবে না, এই কথা মা কোনোদিনও সহ্য করতে পারবে না। আমি তখন বসে বসে কান্না করতেছি। কান্না করতে করতে ঘরের মধ্যে আমি শুয়ে থাকি। ঠিক তারই প্রায় 1 ঘন্টা পরে, 1 ঘন্টা বা 40 মিনিট পরে হঠাৎ করে বাইরে থেকে আমি একটা চিৎকারের শব্দ শুনতে পাই। মাকে বলে একটা চিৎকারের শব্দ শুনতে পাই এবং শুনতে পাওয়ার পরেই আমি তখন দরজাটা খুলি। আমার ঘরের দরজা খুলে বের হয়ে দেখতে পাই আমার আমার মা ঘরের দরজা অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে 2টা মহিলা দাঁড়ায় আছে। আমি গিয়ে মারে ধরি, মায়ের অবস্থা খুব খারাপ। আমি তখন মারে ঘরের ভিতরে আনি, মুখে পানি টানি দিয়ে মায়ের জ্ঞান আসতেছে না। পরে আমি ডাক্তার আনার জন্য যাই, ডাক্তার নিয়ে আসি, তখনও মায়ের জ্ঞান আসতেছে না। পরে যে 2টা মহিলা পাশে দাঁড়াইছিলাম ওদেরকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, আমার মা হঠাৎ করে চিৎকার করে উঠলো কেন? ওনারা তখন বলে যে তোমার বাবা যে মারা গেছে এটা কি তুমি তোমার মাকে বলো নাই? আমি তখন বুঝে যাই যে এই বরজাত মহিলাগুলো আমার মাকে এসে সরাসরি বলে দিচ্ছে আমার বাবা মারা গেছে। আমি তখন বললাম যে আপনাদের কি এই ঘরের এগুলো ছাড়া কি আপনাদের আর কোনো কাজ নাই? আমার বাবা মারা গেছে এই কথাটা ডিরেক্টলি আমার মাকে আপনারা কেন বলতে গেলেন? যাই হোক, ওই মহিলা মানুষগুলো গ্রামের এরকমই হয়। আমি আর কোনো কিছু বললাম না। তখন আমি মায়ের মাথায় পানি ঢালতেছি, মাকে সুস্থ করার জন্য চেষ্টা করতেছি, মায়ের সাথে কথা বলতেছি, মায়ের চোখে মুখে পানি দিতেছি। মা আস্তে আস্তে জ্ঞান ফেরা পরে মা কোনো কথা বলে না, শুধু চোখের পানি ফেলে। আমি মায়ের সামনে আসার পরে মা তখন আমাকে খুব জোরে জোরে 2টা থাপ্পড় মারে। মায়েরা শুধু মুখে আমাকে এই কথাটা বলে, তুই কেমন করে পারলি এত বড় একটা সত্য নিজের মাঝে লুকিয়ে রেখে ঘরে ঢুকে যেতে? আমি তখন কিচ্ছু বলি না। খবরটা মুহূর্তের মধ্যে আমাদের গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যায় আমার আত্মীয় স্বজন সবার কাছে। সূর্যের আলো ওঠার সাথে সাথে দূর দূরান্তের আত্মীয়গুলা আমাদের পরিবারে আসে। পাখি ডাকা সকালের জন্য আমাদের পরিবারটা হয়ে যায় কান্নার এক মহোৎসব। সবাই তখন কান্না করতেছে, প্রচণ্ড রকমের কান্নাকাটি হচ্ছে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কি করব। এদিক থেকে মানুষ এসে বলতেছে কীভাবে মারা গেল, বিদেশে ফোন করতেছে, কথাবার্তা বলতেছে। আর আমার একটা মামা ওইখানে থাকতো, আমার আপন মামা, এক জায়গায় থাকতো না, পাশাপাশি একটা জায়গায় থাকতো আপন মামা। তো ওইখানে মা ফোন করে মামাকে বলে, দেন মামাও তখন ওই বাবার সিটিতে যায়, যা দেখতে পায় যে হ্যাঁ বাবা মারা গেছে। এবং বাবার যে কফিল ছিল, মালিক ছিল, ওই মালিকের সাথে আমার মামা কথাবার্তা বলে বাবার লাশ বাংলাদেশে পাঠানোর সমস্ত রকমের প্রসেসিং করে। আর এরই মাঝে ওই দোকানের যিনি মালিক ছিল, ওই লোকটা, মালয়েশিয়ার লোকটা, তখন আমার মামাকে বলতেছিল ও তো এখানে ব্যবসা করতো, ওর অনেক টাকা পয়সা আছে, একটা কাজ করেন, আপনি যেহেতু ওর শালা, আপনি তাহলে ব্যবসা বাণিজ্যটা দেখেন, দোকানটা আপনিই দেখেন, এটা আপনিই দেখেন, আপনি আর অন্যদিকে চাকরি করেন না। মামা তখন অন্য একটা কোম্পানিতে চাকরি করতো। এরপরে আমার বাবা যখন মারা গেল, বাবার লাশটা মামা দেশে পাঠালো এবং বাবার যে দোকান ছিল ওই দোকানে আমার মামা বসে গেল। মামা দোকানটা চালাইতেছে, আর কোনো ঝামেলা নাই। মামা নিজের মতো করে দোকান চালাইতেছে, দোকানটা খুব ভালো করে চলতেছে। মামা একদম সকাল বিকাল অলওয়েজ দোকান চালাচ্ছে। আর প্রায় কয়েক মাস পরেই বাবার লাশ বাংলাদেশে আসলো। আমরা বাবাকে চিনতে পারি না, বাবা একদম কালো হয়ে গেছে, বাবার চেহারাটা, চোখ মুখ চুল একদম চিনেই যায় না, একদম কালো অঙ্গার হয়ে গেছে, দেখলে মনে হয় না যেটা আমার বাবা। যাই হোক, এরপরে বাবার লাশ আমরা মাটি দিলাম। মাটি দেওয়ার পর আমরা তখন নানু বাড়িতেই থাকতেছি, আমাদের বাড়িতেই থাকতেছি। সব এভাবেই চলতেছে। আমার বাবা মারা যাওয়ার প্রায়
4 থেকে 5 মাস পরে আমার নানুমণিও আমার দাদিও মারা যায়। আমার দাদা তো আগেই মারা গেছে, এবার আমার দাদি মারা যায়। দাদি মারা যাওয়ার পরে আমার মা বড় একা হয়ে যায়। এই বাড়িটা একটা হন্টেড বাড়িতে পরিণত হয়ে যায়। এমনিতেই তো আমার মায়ের ছোটোবেলা থেকে একটা সাপের সমস্যা ছিল। আমার মাকে সবাই বলতো যে সাপের বউ, এটা বলতো, আমাকে সাপের ছেলে বলতো। তারই মাঝে হচ্ছে আবার এরকম একটা ঘটনা ঘটে এবং বাড়িটা একদম শ্মশানের মতো হয়ে যায়। খুবই কান্নাকাটি, অলওয়েজ কারো মনে শান্তি নেই, দুঃখ কষ্ট। এমত অবস্থায় আমার মামা তখন আমার মাকে ফোন করে বলে যে, আপা, আপনি একটা কথা বুঝতে চেষ্টা করেন, যেহেতু দুলাভাই মারা গেছে এবং দুলাভাইয়ের ব্যবসা বাণিজ্য আমি দেখতেছি, তাহলে আপনাদের ভরণ পোষণ পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার উপরে। আমি আপনাদেরকে টাকা পয়সা দিব, আপনারা আমার টাকায় চলাফেরা করবেন। একটা কাজ করেন, আপনার এই শ্বশুর বাড়ি ছেড়ে আপনি আমাদের বাড়িতে চলে যান, কারণ এই বাড়িতে থাকলে আপনি মরে যাবেন। আসলে আমাদের বাড়িটা এমন একটা বাড়ি ছিল, আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি ছিল না, মোটামুটি ফাঁকা এক একটা জায়গায় বাড়ি ছিল। তো আমার মামার কথা হচ্ছে, এরকম একটা বাড়িতে তো আমার মা একা একা থাকলে মা তো অলওয়েজ এটা সেটা দুনিয়াদারি নিয়ে টেনশন করবে এবং টেনশন করতে করতে মা একটা সময় পাগল হয়ে যেতে পারে। এই টেনশন আমার মামা তখন বলতেছিল যে আমার মাকে যাতে আমরা বাড়িতে নিয়ে যাই, আমার নানু বাড়িতে নিয়ে যায়, এটা বললো। তো এবং আমার নানু আসলো মাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মা যেতে যাচ্ছে না। মায়ের কথা একটা, যেখানে আমার বাবার কবর, আমার দাদির কবর, আমার দাদার কবর, তাদেরকে ছেড়ে মা যাবে না। খুবভাবে তারা বোঝাচ্ছে যে না, চলো, এখানে থাকলে তুই মরে যাবি, দিন যত সামনের দিকে যাবে তুই ততটাই ডিপ্রেশনে চলে যাবি, এভাবে থাকতে হবে না, চল। কিন্তু আমার মা যেতে চায় না। তারপরও সবাই বুঝে শোনে আমার মাকে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। আমার খুব মনে আছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের এতিমখানাটা সম্পূর্ণ রকমের ভেঙে পড়ে। ইতিমধ্যে ছোট ছোট বাচ্চাগুলো তখন এখানে সেখানে হোটেলে, তারপরে এদিক সেদিকে কাছে ঢুকে যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার লাশের সামনে অনেকেই প্রতিজ্ঞা করেছিল, ওয়াদা করেছিল, বাবার ওই এতিমখানাটা দেখাশোনা করবে, বাবার এতিমখানার সমস্ত দায়িত্ব নেবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমার বাবা মারা যাওয়ার পরে 1 মাস 15 দিন সবাই টাকা দিয়েছিল, কিন্তু 1 মাস 15 দিন পরে এতিমখানায় কেউ আর টাকা দেয় নাই। খাদ্যের অভাবে এতিম বাচ্চাগুলো তখন বিভিন্ন মানুষের বাড়িতে, হোটেলে, দোকানে, এখানে সেখানে কাজ শুরু করে দিয়েছিলাম। তার মধ্যে ভেঙে গেল আমাদের এতিমখানাটা। হুজুরও বিভিন্ন জায়গায় কাজে চলে গেল। এমন অবস্থার ভিতরে আমি আর আমার বোন, আমার মা তখন আমার নানু বাড়িতে চলে আসি। নানু বাড়িতে থাকতেছে, আমার মামারা টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে আমার মা চলতেছে। শত কিছু হোক, আমার বিদেশে আমার বাবার ব্যবসা আমার মামা করতেছে, এটা আমরা জানি, আমার মা জানে, কিন্তু আমার মামুনি কিংবা অন্য যারা আছে তারা ব্যাপারটাকে খুব ভালো করে নেয় না। তারা সবাই মনে করে যে আমার মামা আমার মায়ের জন্য টাকা পাঠায়, এটা তো ভালো না। টাকা পাঠাচ্ছে ভাই হয়ে বোনের জন্য, কত বছর বোনের সংসার চালাবে, এইটাই সেটা মনে করে। কিন্তু এরপরও আমরা কিছুই বলি না, আমরা এভাবেই থাকতেছি, আর কোনো প্রবলেম নেই। তো মাও থাকতেছে, আমিও থাকতেছি, আমার বোনও থাকতেছে। এভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে আমার ছোটো বোনের একটা বিয়ের ঘর আসে এবং ওই ঘরটা মোটামুটি অনেক ভালো ছিল। ছেলেও এস্টাবলিশড, সরকারি চাকরি করতো, সব দিক থেকে ভালো ছিল। কিন্তু আমার মামুনির কারণে, আমার যে মামা আমাদের জন্য টাকা পাঠায়, সে মামার ওয়াইফের কারণে আমার বোনটাকে আমরা বিয়ে দিতে পারি না। উনি সরাসরি ওই পরিবারে গিবত বলে দেয় যে আমার মায়ের সাথে নাকি সাপ থাকে, আমার মায়ের একটা সাপের সমস্যা আছে এবং আমার বাবাকে নাকি সেই সাপটাই বিদেশে মেরে ফেলছে। এটা সেটা অনেক রকমের কথাবার্তা, অনেক কিছু বলে, অনেক কিছু ভয়ভীতি দেখিয়ে আমার বোনের বিয়েটা কীরকম ভেঙে দেয়। আমার বোনের বিয়েটা হয় না শুধু আমার মামুনির কারণে। এই জন্য আমার মা আমার মামুনির উপরে একটু ক্ষিপ্ত হয়ে যায়, একটু রেগে যায়। এভাবে দিনগুলো কাটতে কাটতে ঈশিতা বলতে আমার একটা মামাতো বোন ছিল, ওই মামারই একটা মেয়ে ছিল। ওই মেয়েটা স্কুলে পড়াশোনা করতো, আমার ছোটো বোনের চেয়েও ও 1 বছরে বড় ছিল, SSC পরীক্ষার্থী ছিল। তো ও একদিন স্কুল থেকে আসার সময় বিলের পাড় দিয়ে আসতে হয়, এক পাশে খাল, অন্য পাশে বিল, এবং এটার পাশ দিয়ে আসা লাগে। তো আসার সময় তাকে হঠাৎ করে সাপে কামড় দেয় কিন্তু বিলের পাড়ে, আমাদের ওই বিলে, এটা আমাদের বাসা থেকে অনেক দূরে, ওখানে সাপে কামড় দেয় এবং কামড় দিলে ও তখন চিৎকার দিয়ে ওঠে। আশেপাশের ওখানকার মানুষজন এসে তাকে ধরে বাড়িতে দেওয়া যায়। বাড়িতে দিয়ে গেলে আগে সাপে কামড়ায় বিলের পারে, কিন্তু আমার মামুনি বলতেছে ওকে নাকি সাপে বাড়ির আশেপাশে কামড় দিছে, এখানকার আশেপাশে কামড় দিছে, এগুলো বলতেছে। তো আমার মামা সবাই তখন বলতেছিল, আমার মা বলতেছিল যে ওকে বিলের পারে সাপে কামড়াইছে, আমার মামুনি বলে যে না, এখানে কামড়াইছে। অ্যান্ড এটা সেটা নিয়ে লাইগা আমার মামুনি তখন আমার মামাতো বোনের বিষ কিন্তু সাপের বিষ কিন্তু নামানো হয় শরীর থেকে। নামানোর পরে আমার মা কি করে, আমার মাকে মারে তর্কাতর্কি, একটা পর্যায়ে আমার মায়ের গায়ে হাত তোলে এবং এই খবরটা আমার মামার কানে চলে যায়। মা খুবই কষ্ট পায়। আমার মামুনি কিন্তু ছোট ছিল, আমার মা কিন্তু বড় ছিল। তো মামার কানে যখন খবরটা যায়, মামা
3 দিনের মধ্যে বাংলাদেশে চলে আসে। 3 দিনের মধ্যে আসে এবং বাড়িতে এসে ব্যাপারটা আমার মামুনিকে জিজ্ঞেস করে যে, "তুমি কেন আমার বোনের গায়ে হাত তুললা?" জিজ্ঞেস করে এবং মামুনি ডিরেক্টলি বলে যে এরকম উল্টা বলে, মানে যেটা হয়েছিল এটা সম্পূর্ণ নেগেটিভে বলে। বলার পরে আমার মামা তখন সবার সামনে, আমার নানু ছিল, নানা ভাই ছিল, আবার নানু বাড়ির অনেক মানুষ ছিল। সবার সামনে আমার মামা তখন বলল, "যে মেয়ের কারণে তুই আমার বোনের গায়ে হাত দিলি, আমি সবার সামনে কথা দিলাম এই মেয়ের, আমার এই বোনের ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব।" ডিরেক্টলি মামা এটা বলছে যে আমি এই ছেলের কাছে, মানে আমার বোনের ছেলের কাছে, মানে আমার কাছে, ইকবালের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব। এটা মামা সবার সামনে ওয়াদা করে এবং ওয়াদা করার পরে মামনি তখন বলে, "তোমার মেয়ে, তুমি বিয়ে দাও, নাহলে জলে ফেলে দাও, নাহলে কেটে টুকরা করে ফেলো, আমার কি, আমার কি?" এটা বলে মামনি তখন ঘরে চলে যায়। আমি তখন এই ব্যাপারটাতে একটু শর্ট খেয়ে যাই। আমি কিন্তু তখন ছোটো না, অনেক বড়, মানে অনেক বড়। তো এই কথাটা আমার কাছে কেমন জানি লাগে। আমি ওই সময় কিন্তু কোনো কাজ করি না, না পড়াশোনা করতেছি, না কোনো জব করতেছি, কোনো কিছুই করি না। নানু বাড়িতে থাকতেছি, বাজার সাজার করে দিচ্ছি, কারণ ওই পরিবারের তো ছেলে আমি একাই, আর তো কোনো ছেলে নাই। এই জন্য আমি সমস্ত কিছু আমি নিজেই দেখাশোনা করি। আর মাঝে মাঝে আমাদের বাড়িতে যাচ্ছি, আমাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে, ফল গাছ থেকে ফল ছিঁড়ে আনি, তারপরে বাড়িঘর দেখাশোনা করে আসি। আবার ওই বাড়িতে এখন আরেকটা পরিবার থাকে আর কি, মানে ওনার একটু গরিব, আমাদের থাকার জায়গা নাই, ওনারা আমাদের বাসায় থাকে, দেখো কীভাবে দিয়ে রাখে, যেহেতু বাসায় কেউ নাই, ওভাবেই চলতেছিল। তো আসার পরে যখন আমার মামা এই কথাটা বলে যায়, বলে মামা তো মামার মতো করে মামা 1 মাস থেকে মামা বিদেশে চলে যায়। তো যখন মামা বিদেশে চলে যায়, এই কথাটা কিন্তু খুব ভালোভাবে আমার নানা আর নানু কিন্তু কথাটা শুনে ফেলে এবং তারা একদম ভালোভাবে এই জিনিসটা নিয়ে কাজ করতেছে। তাদেরও কথা আছে আমার মামাতো বোন ঈশিতাকে আমার কাছে বিয়ে দিবে এবং আমিও তখন ঈশিতাকে নিয়ে টুকিটাকি স্বপ্ন দেখতে শুরু করি, মানে টুকিটাকি ওরা আমার ভালো লাগে কাজ করতেছে। অ্যান্ড তখন থেকে আমি প্রচুর আমার মামনিকে হেল্প করি। মামনিকে হেল্প করি বলতে, মানে আমি চাই যে এই বিয়ের ভিতরে একমাত্র দ্বিমত হচ্ছে আমার মামনি, আর তো কেউ দ্বিমত না, সবাই ঠিক আছে। আমি আমার মাকেও বুঝাই, আমার ছোটো বোনকেও বুঝাই যে দেখ, মামনিকে যদি আমরা কোনোভাবে রাজি করাইতে পারি তাহলে তো কোনো প্রবলেম হবে না, কারণ একমাত্র মামনি তো রাজি না, তো সবাই রাজি আছে। মাকেও বলেছে, "মা তুমি একটু মামনির সাথে ভালো করে কথা বলো, কোনো রোড বিহেভ করো না, মামনির সাথে খারাপ কোনো আচরণ করো না, মামনিকে তুমি বুঝাইলে মামনি বুঝবে, মামনিকে একটু বুঝায় তুমি করো, মামনির সাথে মিশে যাওয়ার জন্য চেষ্টা করো।" এই কথাগুলো আমি আমার মাকে বলতেছি। অ্যান্ড মাকে আমি যখন কথাগুলো বলতেছিলাম, মাও আমার কথাগুলো খুব ভালো করে শুনতেছিল। মাও তখন বলে যে, "হ্যাঁ, কথাটা মিথ্যে না, আমি তোর মামনির সাথে মিশে যাব।" তো মা তখন মিশতেছে। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে আমার বোনের আরেকটা বিয়ের ঘর আসে এবং সেই ঘরটা, আমার যে মামনি আগে বিয়ের ঘরটা ভেঙে দেয়, আমার এই মামনি, আল্লাহর কি হুকুম, এটা একমাত্র আল্লাহই ভালো জানে কীভাবে উনি হচ্ছে আমার এই বোনের বিয়ের সমস্ত দায়িত্ব নেয়। উনি আমার ছোটো বোনকে আরেকটা জায়গায় বিয়ে দিয়ে দেয়। আর তখন কিন্তু আমার এই মামনির সাথে আমাদের সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। মানে মামনি বাসায় ভালো কোনো রান্না করলে আমাদেরকে নিয়ে যাইতো, খাওয়াইতো, আমাদের ঘরে এসে ঘুমাইতো। আমার মায়ের সাথে একেবারে বোনের মতো সম্পর্ক হয়ে যায়। এতটা মিষ্টি সম্পর্ক অল্প কিছুদিনের মাঝে কীভাবে হয় এটা আমরা কেউ বুঝতে পারি না। এবং এই ঘটনার পিছনে অন্য কোনো কিছু লুকিয়ে আছে কিনা এটাও জানি না। যদি অতটুকুই জানি, মামনি অলওয়েজ আমার আম্মাকে ছাড়া কিছুই বোঝে না। আমার আম্মার সাথে কথা বলে, আম্মার সুখে দুঃখে অলওয়েজ আমার পাশে থেকে, আম্মাকে কিছু হইলে হেল্প করে, মানে প্রচণ্ড রকমের আম্মার প্রতি পাগল উনি, আমার মামনি। তো এভাবে সময় কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মামনি, তখন আমার মামাতো বোন ঈশিতা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলে। এসএসসি পরীক্ষা দিয়েও তখন কলেজে ভর্তি হয়ে কলেজে পড়াশোনা করে। কিন্তু মামা যেই কথা দিয়েছিল ওই কথার নিরিখে আমিও অনেক টেক কেয়ার করি, ঈশিতাকে অনেক টেক কেয়ার করি। ঈশিতা কোথায় যায়, কী করে, কার সাথে মিশে, ঠিকমতো পড়াশোনা করে কিনা, খাওয়া দাওয়া করে কিনা, ওর শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, অন্য কোনো ছেলেটা ডিস্টার্ব করে কিনা, মানে এই ব্যাপারগুলো আমি অলওয়েজ তার উপরে খুব মানে অ্যাটেনশন থাকে যে ও সব কিছু ঠিকঠাক মতো করতেছে কিনা। কারণ আমি তো জানি যে ভবিষ্যতে ওর সাথে আমার বিয়ে হবে, শুধু ওই নিরিখে। তো এভাবে চলতে চলতে কিছুদিন পরে আমার নিজের কাছে মনে হলো আমি তার সাথে সব কিছুই ঠিক হয়ে আছে, মন থেকে তাকে পছন্দ করি, কিন্তু আমি তাকে প্রপোজ করতে পারি না, মানে ভালোবাসার কথা বলতে পারি না। আমি তাকে ভালোবাসার কথা বলবো এমন করে আমি তখন কী করি, একটা ব্যাস লাইট অর্ডার করি। মানে দোকানে আপনার যারা হাতে ব্যাস লাইট দেয়, তো এখানে আমি E+E দিই, মানে ইকবাল প্লাস ঈশিতা, এরকম একটা মানে একটা লোগো দিই আমি একটা ব্যাস লাইট বানাই। রূপার ছিল ব্যাস লাইটটা বানানোর পরে দেন আমি ওই ব্যাস লাইটটা আমার মামাতো বোনের জন্য আনি না। ওরে আমি বললাম যে, "তুই হাতটা দে, আমি তোর হাতে পরাই দিই।" ও তখন কলেজে পড়ে। ও বলে, "আচ্ছা ঠিক আছে, তোমাকে হাত দেয়।" আমি তখন ওর হাতে পরাই দিই। পরাই দেওয়ার পরে ও এটা দেখতে পায়, মানে উপরের লোগোটা দেখতে পায়। দেখতে পেয়ে আমাকে বলছে, "ভাইয়া E+E মানে বুঝলাম না।" আমি বললাম যে, "ঈশিতা প্লাস ইকবাল, তোকে তো আমি বিয়ে করতে এসেছি কয়েকদিন পরে, এটা আমার পক্ষ থেকে তোর জন্য প্রথম গিফট।" তো পাশে হচ্ছে পুকুর ছিল। ও তখন বলে কি যে, "এটা একটু খোলো তো আমাকে", এটা বলে। আমি তখন খুললি, ও তখন হাতে নিয়ে পুকুরে ফেলে দেয়, একদম আমার চোখের সামনে।
মানে আমার তখন এত কষ্ট লাগে যে কী ব্যাপার, আমি এত কষ্ট করে তার জন্য জিনিসটা আনলাম, এত ভালোবাসা দিয়ে তাকে আমি ভালাই দিলাম, অথচ সেটা পুকুরে ফেলাই দিল। হ্যাঁ, তুমি কিছু বলি না। আমি বললাম যে ঈশিতা, এটা কিন্তু ঠিক না। আমাকে বলে যে কোনটা ঠিক আর কোনটা ব্যাড আমি তোমার চেয়েও ভালো বোঝে, এখানে ন্যাকামি করতে আইসো না। তুমি আর তোমার মা যে কেমন এটা আমার জানা আছে। মানে এটা বলেও তখন ঘরের দিকে চলে যায়। মানে যেখানে মামাও ঠিক, মামুনিও ঠিক, নানা নানু সবাই ঠিক, এখানে ঈশিতে এরকম হঠাৎ করে বিগড়ে যায়। বিগড়ে যাওয়ার পরে আমি তখন বললাম যে ঠিক আছে, দেখি না ও কী করতে পারে। এইভাবে আরও 2-3টা দিন সামনের দিকে অতিবাহিত হয়। দিনগুলো যতই সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, ঈশিতা জানি কেমন অনেকটা হার্ড হয়ে যাচ্ছে। এইভাবে তাকে প্রপোজ করার আগে কিন্তু আমার সাথে তার সম্পর্কটা অনেক ভালো ছিল। আমার সাথে কথা বলতো, আমার সাথে মিশতো, আমার দুঃখ সুখের কথা শুনতো, অনেক বেশি আমার প্রতি অ্যাক্টিভ ছিল। কিন্তু যখনই আমি বিয়ের ওই ব্যাপারটা বললাম, তখনকার পর থেকে ও আমার সাথে খুব একটা কথা বলে না, আমার সামনে আসে না, আমার কাছ থেকে দূরে দূরে থাকে, একটা দূরত্ব বজায় রাখে। মানে একটু কেমন জানি হয়ে যায়, মানে পুরোই চেঞ্জ হয়ে যায়। তখন নিজের মাথায় কিছু আসতেছে না যে এরকম তো হওয়ার কথা না, ওই এরকমটা কেন করতেছে, আমি কিছুই বুঝতে পারি না। এভাবে আরও 10 থেকে 15 দিন কাটে। কাটার পরে একদিন আমি থেকে ডিরেক্টলি বললাম যে সীতা, তুমি তো জানো যে মামা কথা দিয়েছিল যে তোমাকে আমার কাছে বিয়ে দেবে, তুমি আমার বউ হবা। তাহলে আমি কি আমার হবু বউয়ের জন্য একটা ব্যাসলাইট বানিয়ে অনেক অপরাধ করে ফেলেছি? ও আমাকে বলে, বাহ, আপনার বিবেক বুদ্ধি আর আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কি করে চিন্তা করলেন যে আপনার মতো একটা রাম ছাগলকে আমি বিয়ে করব? হ্যাঁ, বললাম আমি রাম ছাগল মানে? তুমি আমাকে রাম ছাগল কেন বললো? ও আমাকে বলে, কারণ আপনার মাথায় কোনো বুদ্ধি নেই তো। যদি বুদ্ধি থাকতো তাহলে আপনি এই কাজটা কখনোই করতে পারতেন না, এটা বলতে পারতেন না। আমার বাবা, আপনার মায়ের সাথে আমার মায়ের একটা ঝগড়া হয়েছে, ওই ঝগড়ার কারণে আমার বাবা বিদেশ থেকে আসছে, এসে রাগের মাথায় বাবা সবার সামনে একটা কথা বললো, আর এটাকে আপনি সত্য বলে ধরে নিলেন। আমি তখন বললাম, মানে আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না, তুমি কি বলতেছো? ও আমাকে বলে, আমার বাবা যদি আপনার কাছে আমাকে বিয়ে দেয় তবে আমার বাবা চরম ভুল করবে। আমি বললাম কেন? ও বলে, কোনো কেন জানার দরকার নেই। এটা বলে ও তখন এখান থেকে চলে যায়। তো মামুনিও তো আমার সাথে সম্পর্কটা অনেক ভালো। আমি ওই সময় একদিন মামুনির সাথে কথা বলবো, নিশিতার মায়ের সাথে। আমি বলি, মামুনি, আপনাকে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করবো, আপনি আমাকে কিন্তু খুব সঠিক সঠিক উত্তর করবেন। উনি আমাকে বলে, হ্যাঁ কেন, আমি তোমার কাছে মিথ্যে কেন বলবো, আমি ঠিকই বলবো। আমি বললাম, ঈশিতার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে, ওকে অন্য কাউকে ভালোবাসে? আমার বলে, না না না, আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা বলতেছো, কেন বাবা, এরকম কেন হতে যাবে? আমি বললাম, এরকম যদি নাই হবে তাহলে ঈশিতা জানি আমাকে একটু অ্যাভয়েড করে, ব্যাপারটা কি বলেন তো? আমার মামুনি বলে, ও আসলে একটু এরকমই, বন্ধু বান্ধবের সাথে চলে তো, মানে ও এখন বিয়ে করতে চায় না, ও বিয়ে করবে, নিজে পড়াশোনা কমপ্লিট করবে, জব করবে, এন্ড এরপরেও বিয়ে করবে। তো এখন যে তুমি মনে হয় বিয়ের কথা বলতেছো, বিয়ের প্যারা দিচ্ছ, এই জন্য এগুলো করতেছে। আমি তখন বললাম যে ঠিক আছে ফাইন, ও যদি এটাই মনে করে থাকে তাহলে আমি তো তাকে কখনো প্যারা দিব না যে আমাকে বিয়েই করতে হবে, আমাকে বিয়ে করাই লাগবে, এমন কিছু তো আমি তার কাছে চাই না। ও যদি মন চায় আমার কাছে বিয়ে বসবে, আর মন না চাইলে বসবে না, এটা তো তার একান্ত ব্যাপার, আমি তো তাকে কিছু বলি নাই। আমার মামা তখন আমাকে বলতেছে যে আমি জানি না, এখন এটা মানে তোমরাই বোঝো, এটা বলে মামা তখন একটু সাইডে চলে গেল। আমি তখন বুঝতে পারতেছি না যে কী ব্যাপার, ও এরকমটা কেন করে। আমার ভিতরে তখন খুব মানে ওর জন্য অনেক মায়া ভালোবাসা জন্মে গেল। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি কাউকে প্রপোজ করেন আর সে যদি আপনাকে রিফিউজ করে, এতে কিন্তু ভালোবাসা কমে না, ভালোবাসা আরও অনেক বেড়ে যায়। ওর প্রতি আমার ভালোবাসা আরও অনেক বেশি বেড়ে গেছে, অনেক ভালোবাসা বেড়ে গেছে। আমি তখন ট্রাই করতেছিলাম যে আমি কোনো না কোনোভাবে, মানে কোনো না কোনো ওয়েতে আমি তাকে ঠিকই রাজি করাবো যে আমি তার সাথে ঠিক একটা সম্পর্ক তৈরি করব। এরকম একটা প্ল্যানিং আমার মাথায় আছে। তো ওই প্ল্যানিংটা থাকার পরে আমি প্রায় এখানে আরও 8 থেকে 9 দিনের মতো কাটে। 8-9 দিন কাটার পরে আমি একদিন ডিরেক্টলি হচ্ছে, বৃষ্টির দিন ছিল, সন্ধ্যার পরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল। তো আমার মা কী করলো, সিমের বিচে বাজছিল, সিমের বিচে বাজলো। তো আমি সিমের বিচি নিয়ে হচ্ছে ওর ঘরে গেলাম, ওই ঈশিতার ঘরে গেলাম। চাই বলছে, ঈশিতা সিমের বিচে খাবি? ও বলে, হ্যাঁ খাবো, দেন। তো সিমের বিচেও খাচ্ছে, আমি বসে আছি। আমি তখন বসে বসে বলতেছি, ঈশিতা আমাকে একটা সত্য কথা বলবে? আমাকে বলে, কী কথা বলেন? আমি বললাম যে ঈশিতা, তোর কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে? আমাকে বলে, আচ্ছা আপনার মাথায় কি এই বিয়ে শাদী ছাড়া আর কোনো কিছু নেই? আপনি যে একটা রাম ছাগল, আমি বলি এমনি এমনি বলি, আপনি নিজে কোনো কিছু করেন না। আমার বাবা বিদেশে টাকা ইনকাম করে, এই টাকা দিয়ে আপনিও খাচ্ছেন, আপনার মাও খাচ্ছে, আপনার বোনটাও কেউ খাওয়াইলেন। মানে আমার বাবা কি মানে করজে পড়ে গেছে? মানে আমার বাবা কি বিপদে পড়ে গেছে? আপনার বোনের ভাই হয়ে আপনি বলেন, তাহলে আপনি কোনো কাজ করেন না কেন? আপনার মতো একটা ছেলে চাইলে তো পুরোটা সংসার চালাইতে পারেন, আপনার মতো একটা ছেলে চাইলে পুরোটা সংসারই আপনার পক্ষে চালানো সম্ভব। সেখানে আপনি কোনো কাজ কাম না করে আপনি অলওয়েজে আমার বাবার উপরে ডিপেন্ড করে বসে আছেন কেন বলেন তো? আমার বাবা কি বিপদে পড়ে গেছে? এরকম করে ও কথা বলতেছে। আমি তখন বললাম যে ঈশিতা, তুমি এরকম কথা কেন বলতেছো?
তখনও কিন্তু আমি বলি না যে ওর বাবা যে টাকা লাখ লাখ টাকা ইনকাম করে এই টাকার উৎস তো আমার বাবা। আমার বাবার দোকানেই তোর বাবা আজকে এত টাকা ইনকাম করতেছে। তা না হলে তোর বাবা আগে যেখানে চাকরি করতো ঠিক মতো সংসার চালাইতে পারতো না। এখন তো মোটামুটি অনেক টাকার মালিক। তো আমিও তার কিছু বলি না, আমাকে ফাইন ঠিক আছে, আমি ঈশিতার কিছু বলি না। না বললে আমি তখন ঘর থেকে বেরিয়ে ঠিকই তো, তো আসলে একদম মিথ্যাও বলে নাই। হকটা আমার বাবার টাকা আছে, আমার বাবার দোকানে আমার মামা এখন টাকা ইনকাম করতেছে, সবই ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কই আমার তো কিছু একটা করা উচিত। আমি এত বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব যারা আছে তারাও সবাই কেউ সরকারি চাকরি করে, কেউ পড়াশোনা করে, সবাই ভালো ভালো পজিশন আছে, অথবা কেউ বিদেশে চলে গেছে। অথচ আমি কেন আমার জীবনটা কীভাবে নষ্ট করতেছি? না, আমাকে কিছু না কিছু একটা করতে হবে। পরিশেষে আমি আমার মায়ের সাথে কথা বলি, মাকে বলি যে মা আমাকে কিছু একটা করতে হবে, এভাবে আমি আমার সময়গুলোকে কাটাতে পারবো না, আমি কিছু একটা করব। মা তো আমার কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়, আমাকে বলে কেন, তোকে কেন কিছু একটা করতে হবে, হঠাৎ করে কিছু একটা করার জন্য কেন কেন এরকম মরিয়া হয়ে উঠলি? যাই হোক, আমি মাকে বোঝাতে একটা সময় সক্ষম হই। সক্ষম হওয়ার পরে মা তখন করে কি আমাকে কিছু মায়ের কিছু গয়নাগাটি থাকে, নিজের কিছু গয়নাগাটি থাকে, ওইগুলো বিক্রি করে আমাকে মা তখন কিছু টাকা দেয়। তো আসলে ওইরকম অত বেশি টাকাও না, যে টাকা ছিল ওটা দিয়ে যে খুব ভালো কিছু করতে পারবো তেমনও না। পরে আমি বললাম কি আমাদের এলাকারই মানে আমার ওই নানু বাড়ির পাশেই আমি একটা মুদি দোকান দিই। একটা মুদির দোকান দিই, স্টেশনারি অনেক মাল টাল উঠাই, তারপরে স্পোর্টসের অনেক মাল উঠাই। মাল উঠাই একটা মুদি দোকান মোটামুটি খুব সুন্দর করে দিই। এটা দেওয়ার পরে আমার প্ল্যানিং হচ্ছে যে আমি এটা করবো এবং এটা দিয়ে আমি আমার মামাতো বোনের কাছে প্রেজেন্ট হবো যে হ্যাঁ আমি বেকার না, আমি কিছু না কিছু একটা করছি। কিন্তু যখন আমি আস্তে আস্তে করে মুদি দোকানটা বিল্ড আপ করি, প্রায় 2 থেকে আড়াই মাস এভাবে কাটে, অনেকগুলো টাকার মালিক আমি মোটামুটি হয়ে যাই বা ব্যবসাটা খুব ভালো করে উঠে। পরে আমি আমার মামাতো বোনকে একদিন বলি যে আমি নিজে হচ্ছে ওকে খুব ভালো করে বলি যে দেখ এখন তো আমি তো এখন ব্যবসা বাণিজ্য করতেছি এবং নিজের টাকায় চলতেছে, এখন কিন্তু আমি মামার টাকায় চলতেছি না, মামার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছিও না, যা কিছু করতেছি নিজেই করতেছি। এখন তো তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো, আমি তোমাকে খাওয়াতে পারবো, তোমাকে পড়াতে পারবো। এটা বলার পরে ও তখন একটা অট্ট হাসি দিয়ে ওঠে, মানে প্রচণ্ড রকমের হাসে আমাকে বলে যে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে আপনি কী করে চিন্তা করলেন যে আমার মতো এত সুন্দরী এত কিউট একটা মেয়ে আপনার মতো একটা মুদি দোকানদারকে বিয়ে করবে। মানে আমার সাথে কি আপনার যায় একটাবার ভেবে দেখেন তো, মানে একটা মুদি দোকানদারের সাথে কি যায় আমার, এরকম করে বলে। তো আমি তখন বুঝতে পারি না যে ও আসলে যেটা বলছে এই কথাটা তো একেবারে মিথ্যা নয়, কারণ ওর মতো একটা মেয়ে একটা মুদি দোকানদারের সাথে তো চায় না। তো আমি তখন বললাম যে ঠিক আছে এভাবেও তো যায় না, তো আমি কী করতে পারি তোমাকে, তুমি একটু বলো তো। আমি তোকে ও আমাকে বলে যে ঠিক আছে আমি একটা শর্তে আপনার সাথে প্রেম করতে পারি, একটা শর্তে আপনাকে বিয়ে করতে পারি, আমার এই শর্তটা যদি পূরণ করেন আপনি আমাকে পাবেন এবং আমি আপনাকে বিয়ে করব। কিন্তু সেখানে আপনাকে একটু হার্ডলি পরিশ্রম করতে হবে। হার্ডলি পরিশ্রম করতে হবে বলতে আপনি মানে জাস্ট হচ্ছে 1 মাসের ভিতরে আমাকে এরকম করে বলে যে 1 মাসের ভিতরে আপনি আমাদের এই অত্র এলাকাতে সবচেয়ে বড় মাপের একজন মানুষ হবেন, এরকম আমাকে বলে। যে আমি বললাম যে 1 মাসের ভিতরে আমাদের এলাকাতে সবচেয়ে বড় মাপের একজন মানুষ হবেন, মানে এরকম করে বলে যে সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হবেন 1 মাসের ভিতরে। তো আমি তখন বললাম যে 1 মাসের ভিতরে মানে অনেক বেশি টাকার মালিক হব, মানে আমি বুঝতে পারিনি এটা কীভাবে সম্ভব বা এটা কেমন কথা। ও আমাকে বলা আচ্ছা ঠিক আছে তাহলে এটা না, আমি আরেকটা বলি। আমি বললাম হ্যাঁ বলো। ও আমাকে বলে ঠিক আছে তাহলে আপনি নিজে উপার্জন করে নিজের টাকায় ইউরোপের কোনো একটা দেশে যাবেন, মানে ইউরোপের কোনো একটা দেশে আপনি যাবেন, আপনি যদি ওই দেশে যেতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। মানে ওর শর্তগুলো জানি কেমন মানে একটু বানোয়ার টাইপের শর্ত ছিল আর কি, এরকম আমার কাছে মনে হলো। মানে ও নিজের মুখ দিয়ে যেটা আসতেছে এটাই বলতেছে। আমি তখন বললাম যে মানে ইউরোপে গেলে ইউরোপের কোন দেশে, ও বলে ইউরোপের যে কোনো একটা দেশে, ইউরোপ বা আমেরিকার যে কোনো বা মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের যে কোনো একটা দেশে আপনি যাবেন নিজের যোগ্যতায়। আপনি কারোর কাছ থেকে টাকা নিতে পারবেন না, আপনি আমার বাবার কাছ থেকে, আপনার মামা, আপনার মায়ের কাছ থেকে, আমাদের কাছ থেকে, কারোর কাছ থেকে টাকা নিতে পারবেন না। আপনি নিজে টাকা দিয়ে আপনি ওখানে যাবেন। আমি বললাম যে ঠিক আছে তাহলে টাইম কীরকম, তোমাকে 1 মাসের ভিতরে যাইতে পারবো না। আমাকে বলে ঠিক আছে তাহলে আমি আপনাকে 4 মাসের সময় দিলাম, আপনি 4 মাসের ভিতরে ওইখানে যাবেন, ওই দেশে যাবেন এবং ওই দেশে যদি যেতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করবো। আমি তখন বললাম যে ঠিক আছে আমি ভালো কথা, আমি 4 মাসের ভিতরে ওই দেশে চলে গেলাম, এরপর আমি তোমাকে কীভাবে বিয়ে করবো? ও বলে যেভাবেই হোক আপনি যদি চলে যান আমি অন্য কাউকে বিয়ে করবো না, আপনার জন্য ওয়েট করবো আপনি ফিরে আসা পর্যন্ত, অথবা আপনার সব কিছু রেডি হলে আমি আপনাকে বিয়ে করবো, পেপারস ডকুমেন্ট সব কিছু রেডি করতে পারলে আমি আপনাকে বিয়ে করবো। ও আমাকে এটা বলে। আমি তখন বললাম ওকে ফাইন ঠিক আছে আমি তোমার কথা মানলাম। 4 মাস, তো 4 মাস কিন্তু খুব কম সময়, এই সময়ের ভিতরে আমি মানে ইউরোপের কোনো একটা দেশে চলে যাওয়া তো খুব সহজ ব্যাপার না, অনেক বেশি টাকা পয়সারও প্রয়োজন। আর আমি এটাকে আমার মায়ের কাছ থেকে নিতে পারবো না, কারোর কাছ থেকে ধারও করতে পারবো না। আমি ওর প্ল্যানিং কিছু বুঝতে পারতেছি না। পরে
আমি করলাম কি আমাদের মানে আমার যে দোকানটা ছিল এট ফার্স্ট আমি আমার দোকানটা বিক্রি করে দিই, যেটা আমি খুব কষ্ট করে মায়ের গয়নাগাটি বিক্রি করে দোকানটা দিয়েছিলাম। মা খুব রাগ করছে আমার উপরে, অনেক রাগ, যে আমি কেন দোকানটা বিক্রি করে দিলাম, এই দোকানের উপরে তো অনেক ইনকাম হতো, সব কিছুই ঠিক ছিল, কেন বিক্রি করলাম, মা খুব রাগ করলাম। মা রাগ করার পর আমি তখন দোকানটা বিক্রি করে দিলাম। যাই হোক, দোকান আমি বিক্রি করে দিব, অ্যান্ড বিক্রি করে দিয়ে তখন আমি ভিসা খুঁজতেছি, মানে ইউরোপের ভিসা। তখন ইতালির মোটামুটি একটা দুইটা করে ভিসা পাওয়া যাইতো। আমি ইতালির একটা ভিসার ব্যাপারে কথা বলতেছি, কিন্তু যত জায়গায় কথা বলি ইনারা টাইম নেয়, আমাকে বলে যে মানে টাকা জমা দিতে হবে, এরপরে সময় লাগবে, মানে সময় চায় 6 মাস 5 মাস এরকম সময় চায়। 4 মাসের ভিতরে মোটামুটি আমাকে কেউ নিতে রাজি হয় না, মানে 4 মাসের ভিতরে আমি কোনোভাবেই যেতে রাজি হয় না। ওই সময় আমার একটা বন্ধু থাকে, ও হচ্ছে কাতারে থাকে, ওর সাথে আমার মাঝে মাঝে ফোনে কথা হইতো। ওই সময় কিন্তু আমার কাছে একটা মোবাইল ফোন ছিল। কথা হইতে হইতে ওরে আমি একদিন বলেছি আমি 4 মাসের ভিতরে ইতালি যেতে চাই, বা 4 মাসের ভিতরে ইউরোপের কোনো একটা দেশে যেতে চাই, কীভাবে যেতে পারবো আমাকে বলতো। ও বলে যে তুই যদি লিগেল হইতে যাস, মানে লিগেল হইতে গেলে তুই 4 মাসের ভিতরে কখনোই যেতে পারবি না, অ্যান্ড ইলিগেলি গেলে তুই 2 মাসের মধ্যে চলে যেতে পারবি, কারণ টাকাও লাগবে না, এরকম করে বলে। আমি তখন বললাম যে এত, তখন কিন্তু আমার কাছে খুব টাকাও নেই যে আমি অনেকের সাথে কথা বলতেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওরা 5 মাস 6 মাস বা সময় নিচ্ছে, কিন্তু অনেক টাকা যাচ্ছে, মোটা অঙ্কের টাকা, 15 লাখ 16 লাখ এরকম করে টাকা যাচ্ছে, বাট আমার কাছে তো কোনো টাকা নাই, আমি এই টাকা দিব কোত্থেকে? দেন আমি তখন খুব বিপাকে পড়ে গেলাম, খুব টেনশনে পড়ে গেলাম। টেনশনে পড়ে আমি তখন বলতেছি যে এত টাকা তো আমি দিতে পারবো না। তাহলে আমার ওই ফ্রেন্ড যেভাবে বলছে ইলিগেলিতে কীভাবে যাওয়া যায়, তখনও আমাকে বলেছে অবৈধভাবে। আমি বললাম যেমন? ও বলে যে শোন, তুই বাংলাদেশ থেকে কিছু লোকের সাথে কন্ট্রাক্ট করবি, তারা তোকে এখান থেকে হচ্ছে মানে দুবাই নিয়ে আসবে, দুবাই থেকে এক দেশ আরেক দেশ থেকে আরেক দেশ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভিসা ছাড়া তোকে নিয়ে যাবে। আমি বলি এটা সম্ভব? ও বলে হ্যাঁ সম্ভব। আমরা 4 মাসের মধ্যে যাইতে পারবো? ও বলে 4 মাস লাগবেও না, এর আগে চলে যেতে পারবে। অ্যান্ড আমার কাছে একটা দালাল আছে পরিচিত, তো এই দালালের সাথে কথা বললে উনি তোকে নিয়ে যাবে। ওই দালালের বাড়িও হচ্ছে মানে ঢাকাতে, ওরকম করে বলে। আমি তখন বলি, ঠিক আছে তুই আমাকে দালালের নাম্বারটা দে। ও আমাকে তখন একটা ভদ্রলোকের নাম্বার দেয়, যে নাম্বার দিয়ে যে তুই নাম্বারে কথা বল, অ্যান্ড কথা বলার পরে এই লোকটাই তোকে নিয়ে যেতে পারবে। না, ওনার সাথে কথা বলে ফোন করি, ফোন করার পরে ওনার সাথে, ওনার বাসা ঢাকাতে বাড্ডাতে, উনি মেরুল ভাটা ওনার বাসা, উনি আমাকে সব কিছু বলে। আমাকে বলে ঠিক আছে তুমি বাড্ডাতে আসো, আমি তোমার সাথে বসে ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো আমি বললাম, ঠিক আছে। পরে আমি খুলনা থেকে হচ্ছে ঢাকাতে আসলাম ওনার বাসায়। ওনার বাসা বলতে ঠিক একটা অফিস ছিল, এক পাশে ওনার বাসা অ্যান্ড অপোজিট ওনার অফিস। তো অফিসে বসলাম, বৈশা বললাম যে ভাই এমন এমন ঘটনা, মানে কয় মাস লাগতে পারে? উনি বলে খুব বেশি হইলে 1 মাস তো লাগে না, এর আগে পৌঁছায় দিতে পারবো, কিন্তু টাকা একটু বেশি লাগবে। তাই আমি বললাম যে কত টাকা লাগবে? উনি বলে বেশি না, 4 লাখ টাকা হইলে হবে। আমি বললাম যে কী বলেন, ইউরোপে লয়ে যাবেন আমাকে 4 লাখ টাকা দিয়া? উনি বলে হ্যাঁ, আপনি তো আর লিগেলি যাচ্ছেন, আপনি ইলিগেলি যাচ্ছেন, সো 4 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। আমি আপনাকে, মানে উনি আমাকে বলে যে ইউরোপের যে কোনো একটা দেশ উনি আমাকে নিয়ে যাবে, মানে ইউরোপের একটা দেশে গেলেই নাকি সমস্ত দেশগুলোতে যাওয়া যায়, তো ইউরোপের যে কোনো একটা দেশে নিয়ে যাবে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো ওনার কথা মতো আমি তখন হচ্ছে সব কিছু মানে প্রসেসিং করতেছি, যে ঠিক আছে আমি মানে চলে যাব। আমি আমার কাছে যেসব টাকা পয়সা আছে ওইসব টাকা পয়সা জোগাইলাম, এবং ইশিতাকে না জানিয়ে আমি অন্য জায়গা থেকেও কিছু টাকা নিলাম, মানে অন্য জায়গা থেকে কিছু টাকা নিলাম। টাকা নিয়ে then আমি তখন টাকা জমা দিলাম। জমা দিয়ে আমি মানে কিভাবে বলবো, আমি তো আমার মাকে এটা বলতে পারবো না যে মা আমি এমনি এমনি ইলিগেলি হচ্ছে ইউরোপে যাচ্ছে, কারণ মা শুনলে তো মা কান্নাকাটি করবে, এই ব্যাপারটা আমাকে কেউ সাপোর্ট করবে না, ফ্যামিলি কেউ সাপোর্ট করবে না। দেন আমি তখন চিন্তা করলাম যে আমি মাকে এটা না বলে আমি বলি যে মা আমি তো দুবাইয়ের একটা ভিসা পাইছিলাম, অনেক ভালো কাজ, আমি দুবাইতে চলে যাব, আমি আসলে মূলত এই জন্য দোকান বিক্রি করছি, এটা মাকে বলি। অ্যান্ড মামাও তখন আমাকে বিদেশ থেকে ফোন করে জিজ্ঞেস করে যে তোর কী হয়েছে, মানে তোর সমস্যা কি, আমার কাছে বল, মানে তুই খুব মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিস, ঠিকমতো মানে কোনো কিছু করিস না, কী হয়েছে এটা বলতে। মামাকেও সেম একই কথা বলে যে মামা এমনি এমনি আমি হচ্ছে ওই ইয়াতে দুবাইতে একটা ভালো জব পাইছি, আমি দুবাইতে চলে যাব। মা আমাকে বলতেছে কোন কোম্পানিতে যাবে, কার কাছে যাবে, আমাকে সব কিছু বলতে, আমার কাছে কিছু বলতেছে আমি দুবাইতে যাবো অতটুকু। যাক, এভাবে কথাবার্তা হলো, সব কিছু আমি পেপার টেপার ডকুমেন্ট করে আমি তখন রওনা দিলাম। আলহামদুলিল্লাহ মায়ের কাছ থেকে বিদায় নিলাম, যদিও মা বললো যে মামা কি এয়ারপোর্টে এসে বিমানে উঠাই দিয়ে যাবে এরকম। আমি তখন বললাম তার প্রয়োজনে আমার বন্ধু আছে, আমার এলাকার বন্ধু আছে খুলনারই, ওরা আমাকে নামাই দিয়ে আসবে, তোমাকে যেতে হবে না। পরে আমি মাকে আনলাম না, মাকে নাই আমি একাই হচ্ছে ওদেরকে, মানে আমার 2টা বন্ধু আছে খুলনারই, ওদেরকে নিয়ে দেন আমি এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, মানে এয়ারপোর্টে আসলাম, আসার পরে আমি ওদেরকে মানে খুব টেকনিক্যালি বুঝাই দিলাম যে দেখ আমি এখান থেকে চলে যাব, তোদের আসতে হবে না। মানে আমি ওদেরকে তখনও কিন্তু বলি না যে আমি এভাবে ইলিগেলি চলে যাব, ওদেরকে না বলে ওদেরকে বিদায় করে দিই এয়ারপোর্টের সামনে থেকেই। দেন আমি তখন হচ্ছে মেরুল ভাড্ডা ওই লোকের বাসায় যাই।
যাওয়ার পরে রাতটা ওনার বাসায় থাকে অ্যান্ড পরের দিন সকালবেলা উনি আমাকে প্রথমে ইন্ডিয়াতে পাঠায়। ইন্ডিয়াতে আমাকে পাঠায়, ইন্ডিয়া যাই, আমি ইন্ডিয়া যাই। অ্যান্ড ইন্ডিয়া যখন আমি যাচ্ছিলাম, এখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আমি মানে যখন এখান থেকে চলে যাব ইন্ডিয়া যাচ্ছিলাম, ওই দিন রাতের বেলায় মানে যেদিন মেরিল বার্থডে, ওখানে আমি মানে ওনার বাসা দেখে দিন একটা খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এরকম, মানে আমি স্বপ্ন দেখি যে আমাকে কেউ একজন মানে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিছে। আমি মানে দাঁড়ায় আছি আগুনের পাশে, ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিছে। আগুনে ফেলে দেওয়ার পরে আমি আগুনে পুড়তেছি আর ওই মুখটার দিকে তাকিয়ে দেখতেছি যেটা আমার মামাতো বোনের চেহারা, মানে চেহারাটা অবিকল আমার মামাতো বোনের মতো এরকম। তো আমি তখন আর কিছু বলি না। তো যাই হোক, আমি আর কিছু বলতেছি না, না বলে আমি এভাবেই সকাল হওয়ার পর আমাকে ইন্ডিয়াতে পাঠাইলো। অ্যান্ড ইন্ডিয়া থেকে তারা হচ্ছে আমাকে দুবাইতে পাঠাবে। ইন্ডিয়া থেকে দুবাইতে পাঠাবে ওরকম প্রসেস হইলো। অ্যান্ড ইন্ডিয়া থেকে দুবাইতে পাঠাবে, কাগজপত্র সব ঠিক করলো। 2 দিন পরে হঠাৎ করে বলতেছে যে ফ্যামিলিতে কল করার জন্য, মানে ফ্যামিলিতে কল করবো। আমরা তো এখানে 4 লাখ টাকা ওই ইয়েতে দিয়েই গেলাম, মেরুল পাড্ডাতে ওই লোকের কাছে দিয়েই গেলাম। এখন ওইখানে যাওয়ার পরে এরা বলতেছে ইন্ডিয়া থেকে দুবাই যাব, অ্যান্ড ওইখান থেকে আমাদেরকে বিভিন্ন দেশে নিয়ে যাবে, কিন্তু 1 লাখ করে টাকা লাগবে, আরও 1 লাখ করে। তো আরও 1 লাখ করে টাকা লাগবে। আমাদের কাছে কিন্তু মোবাইল ফোনটা নেই যে কারোর সাথে কন্ট্যাক্ট করো। আমি একা না, আমরা প্রায় 6 জনের মতো, আমরা 6 জনের একটা টিম ছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, আমি কিন্তু ফ্যামিলিতে কীভাবে যোগাযোগ করবো। তো মোবাইল দিল, মোবাইল দেওয়ার পর আমি তখন চালাকি করে আমি তো আর বাড়িতে ফোন করবো না, কারণ বাড়িতে ফোন করলে তো আমি জানি ঘটনা কী হবে। আমি তখন ওই দালালকে ফোন করলাম, মেরুল বাড্ডারের দালালকে ফোন করলাম। অনেকে ফোন করে বললাম যে ভাই এমন এমন ঘটনা, এখন তো আমাদের কাছ থেকে 1 লাখ করে টাকা যাচ্ছে, এখন কী করা যায়। উনি তখন বলে যে 1 লাখ টাকা তো কোনো ব্যাপার না, 1 লাখ টাকা দিয়ে দেন, এটা সমস্যা নাই, আমাদেরকে 4 লাখ টাকা নাহলে 5 লাখ টাকা দিবেন, 5 লাখ টাকা ইউরোপে চাচ্ছেন, মানে সমস্যাটা তো এটা কোনো ব্যাপার না, এটা বলে। তো তখন আমি 1 লাখ টাকা কোথায় পাবো, আমি তো ফ্যামিলিতে তখনও বলতে পারবো না। পরে আমি ওইখান থেকে আমার মামাকে ফোন করি, মানে ইন্টারনেট একটা নাম্বার, মানে মামার নাম্বারে ফোন করি। ফোন করে মামাকে রিকোয়েস্ট করি যে মামা এমন এমন ঘটনা, আমি তো দুবাইতে আসছি, এটাই বলেছি আমি দুবাইতে আসছি, এখন আমি দুবাইতে আছি, আপনি আমাকে কিছু টাকা দেন, এমনি এমনি বলি। আমি অন্য একটা নাম্বার দিয়ে মামার সাথে ইমোতেই কথা বলি, ইমের মাধ্যমে যোগাযোগ করি। তো মামা তখন বলে যে তুই কীভাবে গেলি বা টাকা কোথায় পেলি, এটা সেটা অনেক কথা বলে যে তুমি আমাকে 1 লাখ টাকা দিলে হয়ে যাবে, এবং এক টাকাটা আমার ইমিডিয়েটলি লাগবে। আর এই যে তুমি আমাকে টাকাটা দিবে, এটা কিন্তু বাড়িতে কাউকে বলতে পারবে না, কাউকে না, বাড়ির কাউকে বলা যাবে না। মামা কিন্তু আমাকে খুব বিশ্বাস করতো, অনেক বিশ্বাস করতো। মামা তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির কাউকে বলবো না, আমি তোর জন্য পাঠাবো। পরে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিই, ওই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছিল ইন্ডিয়ার একটা অ্যাকাউন্ট নাম্বার। তো মামা তখন আমাকে বলে কিরে, মামা টাকা পাঠায় না, টাকা না পাঠানোর পর আমি মামাকে আবারও কল করি। তো মামা তখন বলে কিরে, তুই আমাকে বললি তুই দুবাই থেকে তুই ইন্ডিয়ান লোকের নাম্বার দিলি কেন, এটা তো টাকাটা ইন্ডিয়াতে চলে যাবে। আমি তখনও মামাকে বলতে যে টাকা ইন্ডিয়াতে যাবে ঠিক আছে, কিন্তু এখানে একটা ইন্ডিয়ার ভাই আছে, উনি আমাকে দেড়াম হিসাব করে মানে দিয়ে দিবে, না দেড়াম হিসাব আমাকে দিয়ে দিবে, তুমি ওনাকে পাঠিয়ে দাও, ইন্ডিয়াতে পাঠিয়ে দাও, এরকম 1 লাখ টাকা আমাদের বাংলাদেশি টাকা হিসাবে পাঠিয়ে দাও। তো মামা ওখানে টাকাটা দিয়ে দিল, অ্যান্ড এখানে দিল। তো যারা টাকা দিল তাদেরকে একটা সাইডে নিয়ে গেল, আর যারা টাকা দিল না তাদেরকে অন্য একটা সাইডে নিয়ে গেল, ওখানে যে লোকগুলো ছিল। তো আমাদেরকে তখন ওখান থেকে হচ্ছে তারা ফ্লাই করায়, ঠিকই দুবাইতে আমাদেরকে আনার ব্যবস্থা করে। দুবাইতে আনে। অ্যান্ড দুবাইতে আনার পরে আমি যখন দুবাই শহরে ঢুকি, মানে দুবাইতে আমাদেরকে এয়ারপোর্ট থেকে বের করা হয়। এয়ারপোর্ট থেকে বের করে আমাদের ওখানে একটা জায়গা রাখে, ওইখান থেকে আমাদেরকে অবৈধভাবে, মানে দুবাই থেকে অবৈধভাবে ওমানে নিয়ে যাওয়া হয়। ওমানে আনে, এবং ওমানে আসার পরে ওই ওমান থেকে আমাদেরকে বোর্ডে করে, মানে নৌকায় করে হচ্ছে আমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, অন্য একটা দেশে, আমি জানি না ওই দেশটার নাম কি। ওইখানে যাওয়ার পরে আমি দেখতে পাই যে এখানে অনেকগুলো লোক আছে, আমি একা না, প্রায় 20 থেকে 25 জনের মতো লোক আছে, এবং সবাই খুবই বেহাল অবস্থা, ছোটো ছোটো হাফ প্যান্ট পরে আছে, এবং সবাইকে মোটামুটি কারো মাথা কামানো, কারো শরীরে রক্ত বেরোচ্ছে, মানে খুবই খারাপ অবস্থার ভিতরে ওদেরকে একটা ঘরের মধ্যে আটকায় রাখছে। দৃশ্যটা দেখার পর আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এইভাবে ঘটনা কি, আমাকে ওদের সাথে রাখা হলো, এবং রাইখা তখন আমাকে প্রেশার দেওয়া হচ্ছে যে পরিবার থেকে 10 লাখ করে টাকা আনার জন্য। যখন এইটা বললো পরিবার থেকে 10 লাখ করে টাকা আনার জন্য, তখন তো মাথায় আসমানটা ভেঙে পড়লো। কী ব্যাপার, একবার তো 4 লাখ টাকা দিয়ে আসলাম, পরে ইন্ডিয়াতে গেলে দিলাম আরও 1 লাখ, এখন এখানে আসার পর বলতেছে যে আরও 10 লাখ করে দেওয়ার জন্য। তো আমি তখন বললাম যে ভাই এত টাকা তো দেওয়া সম্ভব না, যদি 15 লাখ টাকা দিয়ে যদি আমি দিতে পারতাম তাহলে আমি দেশ থেকে যাইতে পারতাম সহজে, আমার তো আর মানে এত কিছু লাগতো না। তারপরে বলে যে না টাকা লাগবে। আমি তখন বললাম যে না আমি টাকা দিব না। তো যারা টাকা দিতেছে ওদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে, মানে যারা টাকা দিতেছে ওদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে, বোর্ডে করে আরেক দেশে নিয়ে যাচ্ছে, আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে। আর যারা টাকা দিচ্ছে না তাদেরকে নিচ্ছে না, সেম দুবাইয়ের মতো। দুবাইতে যেরকম যারা টাকা দিল তাদেরকে নিয়ে আসলো, যারা টাকা দিল না তাদেরকে আনলো না। তো মানে তখন আসলে মাথায় কোনো কিছুই কাজ করতেছে না যে কি বলবো, মানে কোনটা করবো, মানে কোনো কিছু ঠিক বুঝতে পারতেছিলাম না। মাথা তখন ঘো ঘো করে ঘুরতেছিল, মানে কি করা যায়, মানে কোনটা করব, মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম আর কি, পাগলের মতো মাথা ঘুরাইতেছে। এর মতো অবস্থার ভিতরে আমি তখন ভাবলাম যে আল্লাহ কপালে যা রাখছে তাই হবে, আমি কিছু না কিছু একটা এখানে করব, কিছু না কিছু একটা করব বলতে ওইখানে একটা
হোল্ডের মতো জায়গা ছিল আমাদেরকে যেখানে রাখা হয়েছিল। এটা চারপাশে কাঠ দিয়ে করা ছিল, কাঠের পাশে হচ্ছে আবার টিন ছিল, আমাদের বাংলাদেশি লোকাল যে টিনগুলো ওই টিন, এবং ওইটার ফাঁক দিয়ে একটা জায়গা ছিল, মোটামুটি একটা হোল্ডের মতো ছিল। তো আমি তখন ভাবলাম যে আমি হোল দিয়ে কোনো মুহূর্তে যদি বেরোইতে পারি আমি এখান থেকে চলে আসবো, মানে এরকম একটা প্ল্যানিং করলাম, আমি বেরিয়ে আমি তারপরে কিছু একটা করব। তো আমি তখন ওই প্ল্যানিং করে করলাম কি, এই হোল দিয়ে মাথা ঢুকাই দিলাম, ঢুকাই দিয়া খুব কষ্ট করে আমি আমার বডিটা বের করে আমি ওইখান দিয়ে কোনো মতে বেরিয়ে দৌড় দিলাম এবং খুব জোরে দৌড় মারলাম। দৌড় দিয়ে আমি ওই এরিয়া থেকে মানে পার হয়ে গেলাম, ওই ওদের যে পাহাড়ি একটা এরিয়া ছিল ওই এরিয়া থেকে মোটামুটি আমি পার হয়ে একটা সেভিং জায়গায় চলে আসলাম। মোটামুটি সেফ একটা জায়গা ছিল, ওইদিকে চলে আসছি। আসার পর আমি আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না, এ পাশেও কোনো বাড়িঘর নাই, ওই পাশেও বাড়িঘর নাই, একদম মোটামুটি খুব নির্জল একটা জায়গা, বাড়িঘর নাই। অ্যান্ড একটু সামনে যাওয়ার পর একটা বাড়ি পাইলাম। একটা বাড়ি পেলাম বলতে দোতলা একটা বাড়ি ছিল এবং হোয়াইট কালার একটা বাড়ি। তো খুবই খিদা, মানে ক্ষুধায় মনে করেন যে মানে পারতেছে না যে মাটি চাবায় খাবো এমন অবস্থা, মানে খিদার জ্বালায় পারতেছে না। পরে ওই বাড়ির সামনে গিয়ে আমি মানে দরজা নক করলাম, মানে মোটামুটি খুবই নির্জন একটা জায়গা, আমি জানি না যে কিসের বাড়ি। তো একটা মহিলা দরজা খুললো, মোটামুটি খুবই পর্দাশীল একজন মহিলা। তো আমি যতটুকু ইংলিশে পারি তাকে বললাম, তো উনি আমাকে কিছু খাবার দিল ঘর থেকে এনে। আমি খাবারটা খাইলাম, অ্যান্ড খাওয়ার পরে তখন পিছন থেকে আরেকটা ভদ্রলোক আসলো, উনিও মোটামুটি মানে একটু ধার্মিক টাইপের। উনি আসলো, পরে আমাকে বলতেছে যে আমাকে ইংলিশে জিজ্ঞেস করে যে হু আর ইউ। তো আমি তখন আমি যতটুকু পারি আমার মতো করে আমি বুঝাইলাম এই ঘটনা। এবং আমার তখন উনি আমাকে ভিতরে বলে যে আমাকে ভিতরে নিয়ে গেলেন, ভিতরে বসলাম। বসার ভিতরে তাদের মানে ওনাদের হাজব্যান্ড ওয়াইফের আচরণ আমার কাছে অনেক ভালো লাগলো, মানে অনেক সুন্দর করে আমার সাথে কথা বলতেছে, অনেক আদর ভালোবাসা দেখাচ্ছে, খুবই ভালো লাগলো। একটা পর্যায়ে আমার ওই লোকগুলোর জন্য মায়া লাগলো। ওখানে আমি তাদের সাথে ছিলাম আর কি, ওই ক্যাম্পের ভিতরে কিছু লোক ছিল মানে খুবই গরিব, একেবারে দিনদারের মতো গরিব, যথেষ্ট গরিব, মানে অনেক অবস্থা ছিল, মানে বাজে অবস্থা ছিল এরকম। তো আমি তখন মনে হলো যে আল্লাহ, আমি তো নিজে বেঁচে গেলাম, আমি চাইলে এই লোকগুলোকে বাঁচাইতে পারি, আমি তো সেভ আছি। এখন যদি আমি এই লোকটার কাছে ওই ঠিকানাটা দিয়ে দিই, ওই ক্যাম্পের ঠিকানা দিই, তাহলে ওরা হয়তো পুলিশ ডেকে ওই ক্যাম্পের লোকগুলোকে বাঁচাবে। মানে এরকম একটা প্ল্যানিং ছিল আর কি আমার, তাদেরকে বাঁচাবে, আমি এই কাজটা করতে পারি। পরে আমি এখানকার ওই লোকটার কাছে বললাম, বাড়িওয়ালা ওই লোকটার কাছে বললাম যে এমন এমন ঘটনা, ওই ক্যাম্পের ভিতরে কিছু লোককে এমন করে আটকায় রাখা হয়েছে। আমি সবগুলো যতটুকু আমি পারছি আর কি আমার মতো করে বোঝাইলাম। বোঝানোর পরে সে মানে চোখ বড় বড় করে ফেললো, চোখ বড় বড় করে বলতেছে মানে আমাকে দেখবে, ঠিক আছে উনি এটা হেল্প করবে আমাকে, এটা নিয়ে উনি আমাকে নিয়ে বের হয়, মানে ক্যাম্পে আমাকে নিয়ে বের হয়। উনি নিজে হাঁটতেছে, উনি একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরা আছে। মানে লোকটাকে দেখলে কিছু আমাদের বাঙালির মতো মনে হয় আর কি এরকম, বাট আমি কিছুই বুঝতে পারছি না আর কি। পরে আমাকে ক্যাম্পের কাছে পর্যন্ত নিচে, আমি যেতে চাই না, উনি নিজে নিয়ে আসছেন, যে ভয় পাবি না আমি আছি, আমি তোকে সাথে করে নিয়ে যাবো। পরে ক্যাম্পের কাছে যাওয়ার পরে আমি ওইখানে আরও 5-6 জন লোকের সাথে উনি দেখা করে অবাক ব্যাপারে 5-6 জন লোকের হাতে উনি আমাকে তুলে দেয়। 5-6 জন লোকের হাতে উনি আমাকে তুলে দিলে তারা আমাকে একেবারে টেনে হিঁচড়ে আবারও পুনরায় আমার সেই ক্যাম্পে আমাকে নিয়ে আসে, যে ক্যাম্প থেকে আমি পালাইছিলাম। মানে আমি তখন মানে বুঝতেই পারলাম না যে কয়েক মিনিটের মধ্যে, জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে আমার সাথে কী হয়ে গেল, আমি কি করলাম কয়েকটা মিনিটের মধ্যে। এই আয়না আমাকে বাকি যে লোকগুলো আছে ওদের কাছ থেকে আলাদা করছে। আমি এর কোনো বর্ণনা দিতে পারবো না, মানে বর্ণনা দিবি আমি কিছু বলতে পারবো না যে কী হয়েছে আমার সাথে। শুধু আমি ওইটুকুনি মনে আছে, আমি প্রথম যখন আমাকে 10 মিনিটের মতো মারা হয়, এরপর আমি অজ্ঞান হয়ে যাই। অ্যান্ড অজ্ঞান অবস্থায় আমার সাথে কী হয় আমি জানি না। আমার যখন জ্ঞান ফিরে, আমি আমার বডির এক সাইড কোনোভাবেই মুভ করতে পারতেছি না, আমার বডির একটা অংশ পুরোই সেন্সলেস হয়ে যায়, লড়াইতে পারি না। আমার হাত এবং পায়ের একটা অংশ খুব খারাপ অবস্থা হয়ে যায়, খুবই খারাপ অবস্থা। পরে মানে এখান থেকে আমাকে আর নেয় না, না নিয়ে ওইখান থেকে তারা আমাকে একদম ফেলে চলে যায়। তো পাশে হচ্ছে কিছু কনস্ট্রাকশনের লোক আসে কাজ করার জন্য। এটা ওই দিন এক রাত একদিন আমি ওইখানেই থাকি, একেবারে উপবাস, মানে কোনো শরীরের ব্লাড, মুখের রক্ত, মানে আমি ভাবছিলাম এটাই হয়তো আমার জীবনের শেষ, আমি তো বাঁচবো না। ওরা ক্যাম্প চেঞ্জ করে ফেলে, ওখান থেকে চলে যায়, আমাকে নেয় না, আমি ওখানেই থাকি। পরে কিছু বাঙালি লোক আসে, পাশের একটা বিল্ডিংয়ে কাজ করার জন্য আসে। ওই লোকগুলো দেখার পর আমি মানে যতটুকু আমার হাতে একটা হাত ভালো ছিল, ওইটাতে আমার কাপড় খুলে আমার গায়ে হচ্ছে একটা লাল গামছার মতো ছিল হাতে, ওইটা আমি ঘুরাচ্ছিলাম এরকম করে। লোকগুলো আমার তো চোখে পড়ে, 2টা লোক আসে। আমি ভাবছিলাম যে ওরা সম্ভবত বাঙালি হবে না, ওরা পাকিস্তানি। আয়সা আমাকে এখান থেকে নিয়ে যায়, ওদের রুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমি পরে ওরা আমাকে যতটুকু পারছে মোটামুটি নিজেদের মতো করে, মানে এটা জায়গাটার নাম ছিল ইরাকে ছিল, পরে আমি জানতে পারি যেটা ইরাক ছিল।
পরে আমাকে নিয়ে মানে একটু সেবা যত্ন করে সুস্থ করে তারপরে ওখানে বাংলাদেশের যে ছিল ওইখানে আমাকে দেওয়া হয়, কিছু লোক থাকে ওদের আন্ডারে আমাকে দেয়। দেওয়ার পরে তারা তখন আমাকে মানে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু টাকা লাগবে। সেখানে তো আমার ভিতরে আর কোনো হুঁশ নেই। আমি তখন আমার পরিবারে ফোন করি, ফোন করার পর আমার পরিবার থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমি আবারও পুনরায় বাংলাদেশে ফিরে আসি। বাংলাদেশে আসার পরে আমার মানে ডাক্তারের কাছে আমাকে রাখা হয়, কিন্তু আমার একটা হাত আর একটা পাটা যদিও নাড়াইতে পারে, কিন্তু আমার ডান হাতটা পুরোপুরিভাবেই একেবারে অকেজো হয়ে যায়। মানে ডান হাতটা আমি কোনোভাবে নাড়াইতে পারি না। এটাতে আমি কোনো মানে এটা জাস্ট মুভে করা যায় না। এটা যদি কেটে যায় পড়ে যায় আমার ভিতরে কোনো নাই। মানে জানতে পারি যে আমার যে রগ ছিল, যে শিরা উপশিরাগুলো ছিল, এগুলো নাকি ছিঁড়ে গেছে এবং যার জন্য এটা কাজ করতেছে না, এমন করে বলে। হসপিটালে আমি প্রায় 6 মাসের মতো ভর্তি থাকি। টোটালি 6 মাস ভর্তি থেকে এতে মামাও বিদেশ থেকে আসে। অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি কেন অবৈধভাবে এভাবে রওনা দিয়েছিলাম, কেন যাচ্ছিলাম। আমি কারো কাছে কিন্তু আমার ওই মামাতো বোনের কথা বলি না। এই যে আমার এত দুর্দর্শ ঘটনা, এত খারাপ অবস্থা, ঈশিতা কিন্তু একটা বারের জন্য আমার পাশে এসে আমাকে জিজ্ঞেস করে না যে আমার কি হয়েছে বা আমাকে কোথায় আটকায় রাখছে, কোন ব্যাপার ছিল। ও কোনো কিছু আমাকে বললো না, আর আমিও মানে ওকে কোনো কিছু বুঝাইতে চাইলাম না। আমি আমার মতো করে চলে আসলাম। যাই হোক, এটাই হয়তো আমার ভাগ্য, এটাই হয়তো আমার কপাল, যেন তাই কিছু বললাম না। না বলে এভাবে কাটতেছে। তো কাটার পরে ও আর বিয়ের ব্যাপার ওর সাথে আমার কোনো কথা, তখন ও পড়াশোনা করতেছে, পড়াশোনা করে ওর মতো করে পড়াশোনা করে। আমি তখন বেকার। এরকম করে দিনগুলো কাটতে কাটতে আমি একটা পর্যায়ে জানতে পারি যে ঈশিতা নাকি আজকে স্কুলে যখন পড়াশোনা করতো, মানে স্কুলে পড়াশোনা করা অবস্থায় একটা ছেলের সাথে ওর রিলেশন ছিল। মানে যখন স্কুলে পড়তো তখন, এবং এখনও কন্টিনিউ ওই ছেলের সাথে রিলেশন করতেছে। অ্যান্ড আমি এও জানতে পারি যখন ও আমাকে বিদেশ পাঠায় তখনও ওই ছেলেটার সাথে রিলেশন ছিল, এবং ওই ছেলেটার কথা মতোই নাকি ও এই কাজটা করে। এটা আমি ওর খুব ঘনিষ্ঠ একজন বান্ধবীর মাধ্যমে ব্যাপারটা জানতে পারি, ঈশিতার একটা বান্ধবীর মাধ্যমে, যে ঈশিতা ওই ছেলের কথায় আমাকে এরকম প্রসেস করে বিদেশে পাঠায়, এবং এটা সম্পূর্ণ ঈশিতার হাত ছিল, ইচ্ছা করে এই কাজটা করে। তো আমি তখন বুঝতে পারি যে ঈশিতা আমার সাথে অনেক বড় গেমস খেলছে, এবং ওর পরিবার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। মামা মামি যেরকম আগে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল, আমার কাছে বিয়ে দেবে, বা এখন তারাও আর অতটা রাজি নেই, যেহেতু আমার হাত ভাঙা, পা ভাঙা, আমি পঙ্গু, বান আমার কাছে আর বিয়ে দেবে না। তারাও তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তখন দেখলাম যে আমার এই কুল উকুল 2 কুলে গেল, আমি কোনো কুলেই কাউরে পাইলাম না। আমি এত কষ্ট করলাম, এত ত্যাগ স্বীকার করলাম এই তো ঈশিতাকে পাওয়ার জন্য, তোকে তো পাইলাম না। পরে মনের ভিতরে একটা প্রতিশোধ জাগে যে আমি কোনো না কোনো ব্যাপারে ওর উপরে প্রতিশোধ নেব, কিন্তু আমি যে প্রতিশোধ নিব ওরকম কোনো রাস্তা তো আমার কাছে নাই। প্রতিশোধ নিতে তো টাকা লাগে, কেউ তো টাকা ছাড়া কাজ করবে না। পরে মনের ভিতরে একটা জিনিস জাগলো যে না, আমি এমন কিছু একটা করব ও যাতে সারা জীবন আমার কথা মনে রাখে, এবং আমি জীবনে বিয়ে করলে ওকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করবো না। কারণ একমাত্র তার জন্য আজকে আমার এমন অবস্থা, একমাত্র তার জন্য আজ আমি মৃত্যু সজ্জায়, এরকমভাবে মানে আমার কাছে মনে হলো। এরপরে আমি ভাবলাম যে ঠিক আছে, আমি দেখি কি করতে পারি, মানে কি করা যায়। তারপরে আমি আমার ওইখানে যে ছেলেগুলো আমি ওর নামটা বলতে চাই না, ও আমার নানু বাড়ির খুব ঘনিষ্ঠ একজন, আমার খুব কাছের একটা মানুষ। ও আমাকে তখন বলে যে দেখ, তোর সাথে যা হয়েছে ঈশিতা ইচ্ছে করে এই কাজগুলো করছে, এবং ও ইচ্ছে করে তোর হাত পা ভাঙাইছে, তোর এগুলা করছে যাতে ওর বাবা মা তোর কাছে ওকে বিয়ে না দেয়। এটা সবই ওর মাস্টার প্ল্যানিং ছিল, কারণ ও ভালো করে জানে 4 মাসের ভিতরে ইউরোপে যাওয়া সম্ভব না। তুই গেলে অবৈধভাবে যাবে, আর অবৈধভাবে গেলেই তুই ধরা খাবে। আর যদি তুই অবৈধভাবে ওইখানে একবার চলে যাস তাহলে তুই আর আসতে পারবি না। অবৈধভাবে গেলে আর আসা যায় না। যেহেতু আসতে পারবি না, সে তোকে ওই ছেলেটাকে বিয়ে করে ফেলবে। মানে সে জাস্ট তোকে তার চোখের সামনে থেকে সরানোর জন্য এই কৌশলটা অবলম্বন করছে। আমার ভিতরে তখন তার উপর একটা প্রতিশোধ জমে যায়, যেন আমি কিছু না কিছু একটা তার সাথে করব, কারণ ও আমার লাইফের এত বড় ক্ষতিটা কেন করলো। পরে আমাকে বলতেছে, আমার ওই বন্ধুটাই বলতেছে, তুই তাকে পেয়ে যাবি, একটা কাজ করলে তাকে পাওয়া যাবে। এটা খুব ছোটোখাটো একটা কাজ, যদি তুই করতে পারিস তাহলে তুই তাকে পাবে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি করবো। কী কাজ? ও আমাকে বলে আমার কাছে একটা ভালো কবিরাজ আছে, তুই কবিরাজের কাছে যাবি, অ্যান্ড যাওয়ার পরে ঈশিতার ব্যবহৃত কোনো কাপড় চোপড় বা ও ব্যবহৃত কোনো জুতার অংশ বা ওর চুল কিছু না কিছু একটা যদি দিতে পারিস, তাহলে ওইটা দিয়ে তোকে তাবিজ বানাই দেবে। সেই তাবিজটা ঈশিতা যে ঘরে থাকে ওই ঘরের আশেপাশে পুঁতে রাখলে 15 থেকে 20 দিনের মাঝে ঈশিতা তোর কাছে চলে আসবে। আমাকে কথা আমার বন্ধু বলার পর আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করি। আমি তখনও কিন্তু রাজি হই, আমি চিন্তা করি। পরে বাসা আসার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে আমাকে যে কথাটা বললো এটা কতটুকু কার্যকর। আমি ভাবলাম যে আসলে আমি তো কোনোভাবেই ঈশিতাকে পাবো না। আমি এখন যদি মামা মামিও পুরো মানে প্রায় 60% মতো ওরা চেঞ্জ হয়ে গেছে, আর একটু পরে ওরা পুরোই চেঞ্জ, ওরা আমার কাছে ওকে বিয়ে দিবে না। কারণ জেনে শুনে তো কোনো পঙ্গু লোকের কাছে কেউ তার মেয়েকে বিয়ে দেয় না। অ্যান্ড এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো যে ও যে
ও ওই ছেলেটাকে বিয়ে করবে যার সাথে ওর রিলেশন আছে, তাকেও বিয়ে করবে, প্রয়োজন ওই ছেলের সাথেও পালায়া যাবে, কারণ ওরা দুজনে একই ক্লাসে পড়ে। আর যেহেতু দুজনে একই ক্লাসে পড়ে, তো পড়াশোনা শেষ হলেই ওরা দুজনে একসাথে বিয়ে করবে, আদারওয়াইজ তারা পালায়া যাবে। তো আমি তো এইগুলো পাইলাম না, ওইগুলো পাইলাম না, আর ওর উপরে টাকা দিয়ে প্রতিশোধ নেবো সেটাও পারবো না, শক্তি দিয়ে প্রতিশোধ নেবো তাও পারবো না। সুতরাং এই তাবিজের আশ্রয় নেওয়া ছাড়া আমার কাছে আর কিছুই করার নাই। আমি তখন এর পরের দিন আমার বন্ধুর সম্মুখীন আবারও হয়ে তাকে বলি যে ঠিক আছে, তুই যেটা করতে বললে আমি সেটাই করবো, কিন্তু আমাকে কীভাবে সামনের দিকে যেতে হবে। ও তখন আমাকে বলে যে তুই যেভাবেই পারিস ওর শরীরের ব্যবহৃত কোনো একটা জিনিস নিয়ে আমার সাথে চল। এরপরে আমি ওর একটা ওড়না, মানে পুরনো একটা ওড়না, ওই ওড়নাটা আমি একরকম ওর বাসা থেকে চুরি করি, আমার মামাতো বোনের বাসা থেকে, ঈশিতার বাসা থেকে চুরি করি, এবং ওই ওড়নাটা নিয়ে আমি ওই কবিরাজের সম্মুখীন হই। উনি হিন্দু ধর্মের একজন কবিরাজ ছিলেন, হিন্দু ধর্মের। ওনার কাছে যাই, যাওয়ার পর ওনাকে সব কিছু দেওয়ার পরে উনি তখন আমাকে বলে যে হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা হয়ে যাবে, মানে তোমাকে করে দেবো, কাজ করে দেবো, কিন্তু টাকা লাগবে। তো আমার কাছেও কিন্তু ওই সময় কোনো টাকা নাই, আমি কিন্তু একদমই বেকার, মানে কোনো রকমের টাকা নাই। আমি জানি না আমি কাউকে বিশ্বাস করাতে পারবো কি না। আমি এই কবিরাজের টাকার জন্য আমার শরীরের ব্লাড পর্যন্ত বিক্রি করি, শরীরের ব্লাড বিক্রি করি। আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে যাই টাকা আনার জন্য, ছোটো বোনের কাছ থেকেও টাকা আনি, কাউকে বলি না, কিন্তু আমি প্রায় 70,000 টাকার মতো জোগাড় করি, খুবই কষ্ট করে। আমার মনে হয় 70,000 টাকা জোগাড় করতে যে আমার কী পরিমাণের কষ্ট হয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ওই টাকা আমি আমার মামার কাছ থেকে করি না, মামনের কাছ থেকে করি না, ছোটো বোনের কাছ থেকে নেই, আর কিছু ধার করি, আমি নিজের শরীরের ব্লাড বিক্রি করি, মায়ের কাছ থেকে কিছু নেই, নিয়ে 70,000 টাকা জোগাড় করে ওই লোককে দেই যে ঠিক আছে আপনি ওরে আমার কাছে আয়না দেবেন। এটা বলে তারা আমি প্রথমে 50,000 টাকা অ্যাডভান্স করে, কাজ হয়ে গেলে আর 20,000 টাকা দিয়ে দেবো, এরকম সত্য সাপেক্ষে ওনাকে টাকা দেওয়া হয়। আমার বন্ধু সহ সাক্ষী থাকে। তো দেওয়ার পরে এভাবে প্রায় 1 মাসের মতো কেটে যায়। আমি 1 মাসের ভিতরে মানে ঈশিতার মাঝে কোনো পরিবর্তন দেখি না। অ্যান্ড 1 মাস পরে হঠাৎ করে একদিন ঈশিতা পুকুর পাড় থেকে আসার সময় ঢুলে পড়ে যায়, মানে পুকুর পাড় থেকে আসতে আসতে সন্ধ্যার সময় ওখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে ওকে হচ্ছে বাসায় আনার পরে ওর জ্বর উঠে, মানে প্রচণ্ড রকমের জ্বর, মানে সারাটা রাত কেউ ঘুমায় না ওর জ্বরের কারণে, পুরো শরীরে আগুনের মতো পুড়ে যাচ্ছে। সকালবেলা ডাক্তার আছে, ডাক্তারও জ্বর নামাইতে পারে না। পরে হচ্ছে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে মানে জ্বরের কারণে উল্টাপাল্টা কথা বলতেছে, মানে কেমন যেন হয়ে গেছে, পুরোই চেঞ্জ হয়ে গেছে, একদম চোখ টোক লাল, মানে একটু অন্যরকম হয়ে গেছে। ওইখান থেকে তাকে আবার বাড়িতে আনা হয়, বাড়িতে আনার পরেও ও সেম একই রকম, মানে প্রচুর পরিমাণ পাগলামি করে, ওকে কোনোভাবেই ঠিক রাখা যায় না, মানে অতিরিক্ত পাগলামি করতেছে, অতিরিক্ত। তো আমি তো তাবিজ করেছিলাম আমার কাছে ও আসবে, আমাকে ভালোবাসবে, এগুলোর জন্য, কিন্তু এখন তো দেখতেছে পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে। পরে আমি ওই কবিরাজের কাছে আবারও যাই, কবিরাজের কাছে গিয়ে বলেছি আপনি তো বলেছিলেন ও আমার কাছে চলে আসবে, কিন্তু এখন তোর ঘটনা এরকম এরকম। কবিরাজ আমাকে বলতেছিল যে দেখেন ও এরকম করতে করতে একটা পর্যায়ে আপনার কাছে চলে আসবে, আপনি চিন্তা করবেন না, আপনি জাস্ট আপনার জায়গায় অপেক্ষা করেন, ও চলে আসবে, আমাকে এটা বলে। তো আমি বললাম যে ঠিক আছে আমি অপেক্ষা করি, ও যদি চলে আসবে তাহলে আমি অপেক্ষা করি। কিন্তু অপেক্ষা করতে করতে দিন যত সামনের দিকে যাচ্ছে ওর পাগলামির মাত্রাটা ততটাই বেড়ে যাচ্ছে, মানে এত যে পরিমাণ পাগলামি করে ওকে কেউ ধরে রাখতে পারে না, মানে যাকে যেখানে পাইতেছে মারতেছে, দৌড়াইতেছে, মানে খুবই বেহাল অবস্থা। ওরে দেখলে নর্মালি মানুষের চোখে পানি চলে আসবে, একদম শুকিয়ে গেছে, চোখ টোক মানে গর্তে ঢুকে গেছে, এবং মাথার চুলগুলো পর্যন্ত পড়ে যাওয়ার মতো অবস্থা। এরপরে আমি যেখানে তাবিজ পুঁতে রাখছিলাম, ওর এই কষ্ট দেখে মানে আমার সহ্য হচ্ছিল না, আমি তখন সেই তাবিজগুলো উঠাই ফেলি। 3টা তাবিজ 3 জায়গায় আমি পুঁতে রাখি, 3টা তাবিজ আমি উঠাই ফেলি, যে ও আমার না হোক, কিন্তু তারপরে অন্য কারো হইলেও বেঁচে থাকুক, ও তো আমার পর না, আমার শত্রু না, আমার আপন মামাতো বোন, আমি তোর এত বড় ক্ষতি করতে পারি না, আমার জন্য তোর জীবনটা এভাবে নষ্ট হতে পারে না, আমি এটা কেন করব। আমি তখন এই তাবিজগুলো উঠাই ফেলি, যে যাই হোক এরপরেও ও বেঁচে থাকুক, কিন্তু তাবিজ উঠানোর পরেও কোনো কাজ হচ্ছে না, মানে আমি ওর কাছ থেকে সরাইতে পারতেছি না। ওরা অনেক হুজুর কবিরাজের কাছে যায়, হুজুর কবিরাজরা একটা কথাই বলে যে ওর সাথে নাকি খুব খারাপ একটা জিন কেউ একজন শোয়ার করে দিয়েছে, আর ওই জিনটা ওকে অনেক পছন্দ করে, ওকে ছেড়ে যাচ্ছে না, মানে জিনটা ওকে ছেড়ে যাচ্ছে না, এটা বলতেছে। তো মানে আমি কি করব এখন, আমি কবিরাজের কাছে আবারও যাই, গিয়ে বেশি কথা বললে কবিরাজ আমাকে বলে তোমার আব্বাকে ডাকবো, তোমার আম্মাকে ডাকবো, এরপরে এই করব সেই করব, মানে কারো কাছে আর কোনো শান্তি পাচ্ছি না, যে কবিরাজের কাছে গেলেও শান্তি নাই, কবিরাজ আমাকে উল্টা ধমক দেয়, বাসায় আসলে তো এই প্রবলেম আছেই। সব কিছু মিলে তখন মানে নিজের প্রতি নিজের অনেক ছোট মনে হলো, আমি অনেক ঘৃণা করলাম নিজেকে, নিজেটা আমি কীভাবে করতে পারলাম, আমার নিজের আপন মামাতো বোনের লাইফটা আমি কীভাবে এভাবে নষ্ট করে দিলাম, আমি বুঝতে পারি না। দিনের পালাক্রমে যেতে যেতে ওর অবস্থা একটা সময় এতই অবস্থা খারাপ হয়ে গেছে, পুরোই পাগল। ও তখন কাপড় চোপড় খুলে ফেলে, খাওয়া দাওয়া করে না, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে, নিজের গায়ে নিজে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে, যাকে তাকে রাস্তাঘাটে গালাগালি করে, একেবারে বিভস্ত্রণ অবস্থা। এরকম করে চলতে চলতে একদিন মঙ্গলবার ছিল আমার মনে আছে, মঙ্গলবারে আমি ঘুমিয়ে আছি দুপুরবেলা,
দুপুরে প্রায় 4টার দিকে এরকম হবে, হঠাৎ করে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে যে ঈশিতাকে জানিয়ে পাওয়া যাচ্ছে না। এদিক সেদিক সবাই খুঁজতেছে, পাওয়া যাচ্ছে না। আমিও তখন খুঁজতেছি, এর কই গেল, পাওয়া যাচ্ছে না। এবার খুঁজতেছি ঈশিতার আর পাই না, ও নাই। এরপরে সারাটা দিন কেটে গেল, দেন সারাটা রাতও কেটে গেল, ওরা পাওয়া যায় না। এরপরের দিন তখন আমার মানে মামা কিন্তু মামা মামা তখনও কিন্তু মামা বিদেশেই ছিল। বাট মামার এই খবর শোনার পরে মামা তখন বাংলাদেশে আসে, 2-3 দিনের মাঝে আসে। এই 2-3 দিন আমরা ওর কোনো খবর পাই না। না পাওয়ার পর আমরা তখন হচ্ছে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে থাকি, এলাকা মাইকিং থেকে শুরু করে, তারপর হচ্ছে লিফলেট তৈরি করে লিফলেটের ভিতর ওর ছবি দিয়ে দেয়, ওরে পাওয়া যাচ্ছে না এগুলো লিখে মাইকিং করি, অনেক কিছু করি, না ওরে আর পাই না। মানে কোনো জায়গায় ওকে পাওয়া যায় না, কি হয়ে গেল, কোথায় হারায় গেল, ওরে আর পাই না। মানে খুব খারাপ অবস্থা। ও যে ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলের সাথে কথাবার্তা বললাম, ওই ছেলে মানে এলাকাতেই আছে, ওরে নিয়ে যায় নাই। তো তাহলে কোথায় চলে গেল, না ওরে আর পাই না। না পাইতে পাইতে প্রায় এখানে 1 মাসের মতো কেটে যায়, ওকে আর পাওয়া যায় না। মামানি দুজনেই পাগলের মতো হয়ে যায়, তাদের কান্নাকাটি আসমান ভাঙিয়া পড়ে, তারাও প্রচুর কান্নাকাটি করে, আমার মাও কান্নাকাটি করে। এটা আমার নানা ভাই মারা যায় কিন্তু নানি বেঁচে থাকে, নানিও কান্নাকাটি করে যে ওটা কোথায় চলে গেল, অনেক কান্নাকাটি। আমার মনে আছে আমার মামাতো বোনকে খোঁজার জন্য আমার মামা ঢাকাতে মাইকিং করতো, বিভিন্ন জায়গায় মামা নিজে মাইকিং করতো, লিফলেটের ছবি ছাপাইতো, টিভিতে পর্যন্ত খুব বিজ্ঞপ্তি দিয়েছিল। মানে মানে এমন করছে যে যতটা আমার টাকা ছিল আমার মামার, প্রায় আমার মামার সমস্ত টাকা ওকে খোঁজার জন্য নষ্ট করছে, কিন্তু ওকে পায় নাই। ওকে কোথাও পাওয়া যায় না, কোনো জায়গায় ওকে পাওয়া যায় না। না পাওয়া যাওয়ার পরে তখন আমিও মানে নিজেকে আমি এই সত্যটা তখন কারো কাছে বলি না, আমি সত্যটা লুকিয়ে রাখছি যে এটা তো আমি তো এটা করেছি, কিন্তু এটা বলে তো মামা আমাকে খুন করে ফেলবে, আমার মামা তো আমাকে মেরে ফেলবে, এটা কেন করব, আমি এটা কিচ্ছু করি না। না করার পরে আমি তখন চুপচাপ এভাবেই আসি, এভাবেই সময়গুলো কাটতেছে। তখন একটা পর্যায়ে আমার মা বলতেছে তুই বিয়ে কর, আমাকে বলে। তো আমি বললাম যে না, আমি বিয়ে করব না। আমার মানে আমি তো আমার মামাতো বোনের লাইফটা নষ্ট করে দিয়েছি, এখন বিয়ে করার তো আমার কোনো ইচ্ছা নাই। মা বলে যে না তুই বিয়ে কর, তোর বিয়ে করতে হবে, এরকম করে আমাকে বিয়ের জন্য প্রেশার দেয়। তো বিয়ের জন্য যখন প্রেশার দেয়, তো আমি তো আসলে একটা পঙ্গু ছিলাম, আমাকে কে বা বিয়ে করবে। এর মাঝে জানতে পারি আমার মামা তো মানে আমার ওই মামার বাড়ির পাশের বাড়ির একটা মেয়ে, যার নাম ছিল হচ্ছে নূপুর। নূপুর নামের ওই মেয়েটা নাকি আমাকে পছন্দ করে এবং ও আমাকে বিয়ে করবে, এটা আমাকে বলে। তো যখন এটা আমাকে বলে, আমি তখন মানে আমার বোন আমাকে বলে, মা আমাকে বলে, এরপরে মামিও বলে, মামাও তখন বলে যে তুই নূপুরকে বিয়ে কর, মেয়েটা ভালো আছে আর তোকে বিয়ে করতে চাচ্ছে, এরকম করে আমাকে বলে। ও নূপুর কিন্তু এর আগে আর কোনো বিয়ে টিয়ে হয়নি, দেখতে দেখতে সুন্দর আছে, বাট আমি জানি না আমাকে কেন বিয়ে করতে চায়। অনেকে আমার প্রতি অনেক সিম্প্রিতি থেকে বিয়ে করতে চায় এবং ওর বাবা মামাও দুজনেই রাজি, এরকম করে। তখন ও তো হারাই গেল, মানে আমার হচ্ছে ঈশিতা তো হারাই গেল, ওকে তো পাইলামই না। তো তাহলে তো লাইফে বেঁচে থাকার জন্য বিয়ে করতে হবে। তখন বললাম যে ঠিক আছে, আমি তখন এই বিয়েতে রাজি। পরে পারিবারিকভাবে খুব আয়োজন করে নূপুরের সাথে আমার বিয়ে হয়, একেবারে ঘটা করে আয়োজন করে, ভীষণ আয়োজন করে ওর সাথে আমার বিয়ের কাজটা কমপ্লিট হয়। আর এই বিয়েতে সমস্ত রকমের টাকা পয়সা এভরিথিং সব কিছু আমার মামাই দেয়, মামার টাকায় বিয়ে হয়। অ্যান্ড বিয়ে হয়ে যাওয়ার পরে মামা দেন হচ্ছে আবারও ইয়েতে মালয়েশিয়াতে চলে যায়। আমি তখন থাকি আমার বউকে নিয়ে, নূপুরকে নিয়ে থাকতেছি, কিন্তু ঈশিতাকে আমি প্রচুর মিস করি। আর ওই কবিরাজের কাছে আমি এরপর অনেকবার গিয়েছিলাম, কিন্তু কবিরাজ কিছুই বলতে পারে না। কবিরাজ বলে ব্রেন আউট হয়ে গেছে, ও কোথায় চলে গেছে, এটাই বলে। তো যাই হোক, এভাবে ঈশিতাকে নিয়ে আমি প্রায় 2 বছরের মতো কেটে যায়, এতে আমার একটা ছেলে সন্তান হয়। 2 বছর আমার একটা ছেলে সন্তান হয়। 2 বছর পরে আমি কেন জানি নূপুরকে বিয়ে করার পরে মানে আমার 2 বছর একটা ছেলে সন্তান হয়। অ্যান্ড ছেলে সন্তান হওয়ার পরও আমি কেন জানি ঈশিতাকে ভুলতে পারি না। প্রতিটা মুহূর্ত ঈশিতার জন্য আমার কষ্ট হয়, ঈশিতার জন্য আমার কান্না আসে, কোথায় হারায় গেল, ওরা কোনোভাবেই ভুলতে পারি না। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে প্রায় 3 বছর পরে 3 বছর পরে ঈশিতা হচ্ছে মানে হঠাৎ করে আমাদের যে বাজার আছে ওই বাজারে মানে একটা ছেলে কোলে নিয়ে, প্রায় 1 বছরের মতো হবে, 1 বছরেরও বেশি বয়সী একটা ছেলে কোলে নিয়ে নাকি পাগল বেশে আসছে আমাদের বাজারে। এই খবর আমাদের এলাকার মানে কিছু মানুষ আছে, ওরা এসে বলতেছে ঈশিতার মতো একটা মেয়ে এরকম বাজারে হাঁটতেছে বাচ্চা কোলে নিয়ে। এবং ওর পোশাক আশাকও, ও যদিও মাথার চুল টুল এলোমেলো ছিল, কিন্তু ওর গায়ে অনেক গয়না গাঁটে ছিল। যেমন ওর পায়ে নূপুর ছিল, গোল্ডেন নূপুর ছিল, হাতে স্বর্ণের ব্রেসলেট ছিল, স্বর্ণের চেন ছিল, অনেক ছিল। কিন্তু লুকিংটা পাগলের মতো হলেও ওর গায়ে অনেক গয়না গাঁটে ছিল। খবর যখন পাইলো তখন দৌড়ে আমাদের বাড়ি থেকে আমার মা, আমার মামনি, তারপর সবাই, আমার মামা কিন্তু তখনও বিদেশ, সবাই গেল গিয়ে ওরা ওইখান থেকে নিয়ে আসছে। মানে ওরা ওইখান থেকে নিয়ে আসার পরে বাড়িতে আনছে। এখন আনার পরে মানে ওর
মানে প্রথমত ওর মাথার চুলগুলো পুরো এলোমেলো সাদা হয়ে গেছে এবং হাতে পায়ে অনেক ময়লা কাদা, কিন্তু ওর গায়ের ভিতরে এরকম গোল্ডের জিনিস, মানে স্বর্ণের জিনিস। তো এই স্বর্ণের জিনিসগুলো আসলো কোত্থেকে? মানে কোথাও তো স্বর্ণের জিনিস এভাবে তো থাকার কথা না। আর একটা পাগলির গায়ে এত গোল্ডের জিনিস থাকবে কিভাবে? মানে আমরা প্রথমে মনে করেছিলাম যে এগুলো হয়তো ইমিটেশন হবে বা মানে নকল গোল্ড, যেটাকে বলে ফেক গোল্ড, এটা হবে। কিন্তু যখন আমরা এটাকে আগুনে পোড়াইলাম বা ইয়ে করলাম, দেখলাম যে না, ওটা রিয়েল গোল্ড। তো এইভাবে রিয়েল গোল্ড ওর কানে কোত্থেকে আসবে, বা ওর পুরো শরীরে কীভাবে আসবে বুঝতে পারি না। তো যাই হোক, আমার মামনি তো ওকে পাওয়ার পরে মহা খুশি, আলহামদুলিল্লাহ। মামার কাছে খবর দেওয়া হয়, কিন্তু এই বাচ্চা কার এটা জানা যাচ্ছে না। বাচ্চা কার মানে বাচ্চা কার এটা বলতে পারতেছে না। পরে ওকে গোসল করায়, গোসল টোসল করায়, আর ঠিকঠাক মতো পয় পরিষ্কার করায়, কিন্তু ও বাচ্চাটা ওর। ও বলে বাচ্চা ওর, বাচ্চা ওর বাবা চলে গেছে, এরকম বলে যে ওর বাবা আকাশে থাকে। মানে কেমন যেন একটু বিভোর টাইপের কথাবার্তা বলে যে ওর বাবা আকাশে থাকে, ওর বাবা নাইম আসছে, সংসার করছে, ওর সাথে বাবু হয়েছে, এরপর আবার চলে গেছে। মানে এগুলো সেগুলা মানে বলে। ওর বাবা দেখতে সাপের মতো ছিল। মাঝে মাঝে ওই যে মানে বাচ্চাদের যে বই থাকে না, বইয়ের ভিতরে ও নিজের বাবুকেও বলে যে এটা তোর বাবা, এই সাপটা তোর বাবা। বা টিভির ভিতরে যদি কোনো মানে নাটক বা সিনেমার ভিতরে কোনো সাপ দেখানো হয়, ও বলে যে বাবুরে বলছে দেখছিস দেখছিস, এই যে তোর বাবাকে দেখাচ্ছে, ওরকম। মানে কমপ্লিটলি পাগল থাকে। আমি তখন কোনোভাবেই বুঝতে পারি না কী হয়েছে। পরে আমার মামা আবারও দুবাই থেকে থেকে আসে, মালয়েশিয়া থেকে আসার পরে আমার মামা ইন্ডিয়া থেকে একটা অনেক বড় কবিরাজ, প্রায় 3 লক্ষ টাকা হায়ার করে নিয়ে আসে। বিশাল একটা কবিরাজ, অনেক বড় মাপের কবিরাজ। উনি আসে মুসলমান ধর্মের, উনি আমাদের খুলনাতে আমাদের বাসায় আসে। আসার পরে উনি অনেক তাবিজ তোমার এটা সেটা দিয়ে অনেক কিছু করে। উনি তখন বলে যায় যে জিনটা আমার মামাতো বোনকে পছন্দ করতো, ওই জিনটাই নাকি আমার মামাতো বোনকে নিয়ে গেছে এবং মানুষ সেজে তার সাথে সংসার করেছে। মানে অন্য একটা মানুষের ভিতরে ঢুকে অন্য একটা মানুষকে দিয়ে আমার মামাতো বোনের সাথে বিয়ের সম্পর্ক করেছে এবং সেখানে একটা বাচ্চা হয়েছে। এরপর ওই জিনটা ওই মানুষটাকে ছেড়ে দেওয়ার পরে ওই মানুষটা আর আমার মামাতো বোনকে চিনতে পারেনি, সে চলে গেছে এবং জিনটা তার মতো করে 3 বছর পর তার লাইফ থেকে চলে গেছে। এইটা ওই কবিরাজটা বলতেছে, ইন্ডিয়ার কবিরাজটা। তো বলার পরে এবং ওই তাবিজ আমার মামাতো মানে আমি করছি, ওই কবিরাজ এটাও বলে দেয় এবং ডিরেক্টলি আমার নাম বলে যে এটা হচ্ছে আমার নাম বলে ইকবাল করছে। এই জিনটাকে তার উপরে ইকবাল সোয়ার করাইছে, এটা ইকবাল করছে, এটা করে তো চলে যায়। এখন চলে যাওয়ার পরে তো মানে পুরো বাসায় তখন আগুন ধরে যায়। মামা তখন আমাকে কোনোদিন এই যে এত কিছু হয়েছে, মামা কখন আমার গায়ে হাত তোলে না, কিন্তু সেদিন মামা আমার গায়ে হাত তোলে যে আমি নিজে তার মেয়ের জীবনটা নষ্ট করলাম। এবং নূপুর এই ব্যাপারগুলো জানতে পারে যে আমি নিজে ওর জন্য তাবিজ করছি, এটা সেটা অনেক কিছু করে নূপুর তখন রাগ করে আমার বাড়ি থেকে চলে যায়। এবং এটা আমি জানি না কে বিশ্বাস করবে কি আর করবে না। আমার মামা পরে এই বাচ্চার ডিএনএ টেস্ট করে আমার মামাতো বোনের সাথে। ডিএনএ টেস্টের মধ্যে আমার মামাতো বোনের মানে ডিএনএ মিলে যায়। মামাতো বোনের ডিএনএ মিলে হচ্ছে আর বাবুর ডিএনএ মানে একই, বোঝা যায় যেটা ওরই সন্তান। এখন কবিরাজ যেটা বলে গেছে এটা কতটুকু সত্য মানে আমরা এটাও বুঝতে পারি না। আবার অনেক সময় দেখি রাস্তার পাশে অনেক পাগলিরা ঘুমায় থাকে, শুয়ে থাকে, বিভিন্ন মানুষের পাগলির সাথে খারাপ কাজ করে এবং করার পর একটা সময় পাগলি হয়তো বাচ্চা নেয়। কবিরাজকে টাকা নেওয়ার জন্য এটা বলেছিল নাকি আসলে এটা সত্য ছিল, কোনটা সত্য ছিল কোনটা মিথ্যে ছিল আমি কোনো কিছুই বুঝতেছি না। এইভাবে চলে যাওয়ার পরে এখন আমার মা হচ্ছে আমাকে খুবভাবে প্রেশার দিতেছে নূপুরকে ছেড়ে ঈশিতাকে বিয়ে করার জন্য। যেহেতু নূপুর আমার সাথে রাগ করে চলেই গেছে, যেহেতু নূপুরকে ছেড়ে দেই, ঈশিতাকে বিয়ে করে, কারণ আমি ঈশিতার জীবনটা নষ্ট করছি। আমার মা এবং আমার মামা, আমার মামনি সবাই চাচ্ছে ঈশিতাকে বিয়ে করার জন্য, কিন্তু সেখানে নূপুরের তো কোনো দোষ নাই। নূপুর তো আমাকে সিম্প্রীতি আর ভালোবাসা দেখে, পঙ্গুলোক দেখে আমার কাছে বিয়ে বসছিল। আমি জীবনের এমন একটা পর্যায়ে পড়ে আছি, আমি কোন দিকে যাবো ঠিক বুঝতে পারতেছি না। আজকে প্রায় 1 বছরের মতো এই সমস্যাটা আমি কন্টিনিউয়াসলি সাফার করে যাচ্ছি। একদিকে নূপুর, অন্যদিকে হচ্ছে ঈশিতা। আমি কার কাছে যাবো ঠিক বুঝতে পারতেছি না। ঈশিতা এখন একটু ভালোতে একটু পাগল, একটু ভালোতে একটু পাগল। ঈশিতা যখন ভালো হয় তখন ওকে জিজ্ঞেস করা হয় যে বাবু, ও তখন বলে যে হ্যাঁ আমার একটা হাজব্যান্ড ছিল। ও মানে ওকে জিজ্ঞেস করা হয় যে ডিটেলস তুই কীভাবে বাড়ি থেকে কীভাবে গেলি, তো বলে যে এরকম একটা লোক আসছিল, আমাকে যাইতে বলছে সাথে, আমি ওনার সাথে সাথে গেছি, আমাকে এভাবে নিয়ে গেছে। মানে ও যেগুলো বইগুলো পুরোই কাল্পনিক। ওকে গাড়িতে নেয় হাওয়াতে বসায় নিয়ে গেছে, গাছের উপরে বসাইছে, তারপর তাকে ফল খাওয়াইছে, আমরা এখানে ঘুরতে নিয়ে গেছে, ওইখানে ঘুরতে নিয়ে গেছে, ও মরুভূমি দেখছে, বিশাল পাহাড় দেখছে। মানে এমন কিছু আজগুবি কথাবার্তাও বলে যেগুলো বাস্তবতার সাথে কোনো মিলে না, এগুলোও বলে। এরপরে তাদের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বাবু হয়েছে, বাবু হওয়ার পরে খুব ঝগড়া হইতো ওর সাথে, মানে ঈশিতার সাথে অনেক ঝগড়া হইতো। ও বলতে চায় আমি আমার মাকে দেখতে যাব, বাবাকে দেখতে যাব, কিন্তু দেখতে দিত না। বলতো যে গেলে তোর ইকবাল মেরে ফেলবে, ইকবাল তোকে মারার জন্য বসে আছে, তোকে নিয়ে যেতে দিব না, ওরকম করে দিত না। অ্যান্ড বাবু হওয়ার পরেও খুব ঝগড়া করতো, একবার খুবভাবে ঝগড়া করতে করতে একদিন এখন খুব রাগ করে চলে গেছে, আর আসে না।
কিন্তু যে ঘরে তাকে বন্দি করে মানে রাখছিল, ওই ঘর থেকে ও একাই বেরিয়ে চলে আসছে। মানে ও যেগুলো বলে এগুলোর সাথে কোনো কথার মিল হয় না। মানে আমরা আদৌ আসলে জানি না যে ঈশিতার যে বাচ্চাটা কোলে নিয়ে আসছে, এটা কি মানে আসলেই কি এটা মানুষের কোনো বাচ্চা ছিল নাকি জিন জাতি অন্য কিছু দিয়ে করে। এরপরও এই জিনিসটা জানার জন্য আমি আমাদেরই একজন হুজুর আছে, নাম করা হুজুর, আমাদের মাহবুব সাহেব, ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম। উনি অনেক বড় হুজুর। উনিও বললো যে হ্যাঁ, জিনেরা চাইলে মানে যদি জিন জাতি চায় তাহলে অন্য কোনো মানুষের ভিতরে ঢুকতে পারে, অন্য কোনো মানুষের মধ্যে ঢুকে সে চাইলে কাউকে বিয়ে করতে পারে। এরপরে এটা জিনের সন্তান হয় না, এটা ওই মানুষের সন্তান হয়। আর জিনটা যখন ওই মানুষটাকে ছেড়ে চলে যায় তখন এই মানুষটা আর ওই তার ওয়াইফকে চিনতে পারে না। উনি বলে যে যে কবিরাজ যেটা বলেছে, ইন্ডিয়ার কবিরাজ যেটা বলেছে এটা সত্য ছিল, এটা মিথ্যে না। এরকম হতে পারে যে জিনটা অন্য কোনো একটা মানুষের ভিতরে ঢুকে তাকে বিয়ে করছে। কারণ জিন জাতিরা চাইলে নিজেরা কিছু করতে পারে না, তাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। তারা অন্য একটা মানুষের সাহায্য নিয়েই তারপরেই করতে পারে। তো সেই ক্ষেত্রে এটাই বলাই চলে যে এটা আসলে জিনের বাচ্চাই ছিল।